আমি যতটুকু পর্যন্ত পড়াইছিলাম ওটা যদি আমি একটু কুইক রিক্যাপ করি, একটু কুইক যদি রিক্যাপ করি তাহলে তোমাদের একটু মনে থাকবে যে আমরা ঠিক কতটুকু পর্যন্ত গেছিলাম। ঠিক আছে, একটু যদি কুইক রিক্যাপ করি তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো যে আমি আসলে কতটুকু পর্যন্ত গেছিলাম আর কি গত ক্লাসে। ওকে, আমি যদি একটু দেখাই গত ক্লাসে আমি কতটুকু পর্যন্ত পড়াইছিলাম, তোমাদের বই থেকে একটু দেখাই যদি আমি ঠিক কতটুকু পর্যন্ত গিয়েছিলাম, সেটা হচ্ছে এই জায়গা পর্যন্ত গিয়েছিলাম। ঠিক আছে, এখানে আমি এরিথ্রোপয়েসিসটাকে বুঝাইছি, এরিথ্রোপয়েটিন বুঝাইছি, এনিমিয়া, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল সবকিছু বললাম। তারপর হচ্ছে কঠিন পদার্থের ভিতরে 90% হিমোগ্লোবিন, এটাও বলছি। আজকে আমাদের এই হিমোগ্লোবিনের স্ট্রাকচার থেকে পড়াশোনা শুরু হবে। ওকে, হিমোগ্লোবিনের স্ট্রাকচার থেকে পড়াশোনা শুরু হবে। ওকে, তাহলে সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও হিমোগ্লোবিনের স্ট্রাকচার থেকে। ওকে, তো হিমোগ্লোবিনের স্ট্রাকচার নিয়ে যদি আমি কথা বলি তাহলে হিমোগ্লোবিনটাতে মেইনলি কি কি জিনিস থাকে? হিমোগ্লোবিনটাতে মেইনলি যদি আমি লিখি হিমোগ্লোবিন, খেয়াল করো, যদি আমি লিখি হিমোগ্লোবিন তাহলে এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হিম, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে গ্লোবিন। একটা হচ্ছে হিম এবং আরেকটা হচ্ছে গ্লোবিন। তাহলে তোমরা সবাই জানো যে হিম অংশটা হচ্ছে আয়রনযুক্ত অংশ। ঠিক আছে, হিম অংশটা আয়রনযুক্ত অংশ, তার মানে হিম অংশ হচ্ছে আয়রন থাকে। আর গ্লোবিন তো প্রোটিন। ঠিক আছে, গ্লোবিন হচ্ছে প্রোটিন। ঠিক আছে, গ্লোবিনটা কি? গ্লোবিনটা হচ্ছে প্রোটিন। গ্লোবিনটা হচ্ছে প্রোটিন। ওকে, তো এখন গ্লোবিন অংশটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে, প্রোটিন বা হচ্ছে আমিষ। ঠিক আছে, আমিষ। এখন তোমরা সবাই জানো প্রোটিন বা হচ্ছে আমিষ, ঠিক আছে, এগুলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। অ্যামাইনো অ্যাসিড, ধরো এতে হচ্ছে অ্যামাইনো আর এতে হচ্ছে অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড। ওকে, অ্যামাইনো অ্যাসিডটাকে এটা এ দিয়ে আমি এ লিখলাম, ধরো এতে অ্যামাইনো এতে অ্যাসিড। ঠিক আছে, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এরপরে তোমার আরেকটা অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে এই জায়গায়, আরেকটা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এরপর ধরো এই জায়গায় আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে। ঠিক আছে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকতে পারে। তো এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মাঝখানে একটা বন্ধন থাকে, ঠিক আছে, এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মাঝখানে আজকে 4 নাম্বার লেকচার, 3 নাম্বার লেকচারটা একটু একদম অল্প হয়েছে আমাদের, ওটাকে আমরা লেকচারের অন্তর্ভুক্ত তাও করছি। আজকে হচ্ছে 4 নাম্বার লেকচার। ওকে, ক্লাসগুলো খুব ছোট ছোট, মানে তোমার কাছে মনে হতে পারে যে ভাই 4 নাম্বার লেকচার মাত্র এতটুকু পড়াচ্ছেন, না, ক্লাসগুলো খুবই ছোট ছোট। ওকে, তাহলে এই দেখো, একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড, এদের মাঝখানে আছে হচ্ছে তোমার পেপটাইড বন্ড। ঠিক আছে, পেপটাইড বন্ড। তাহলে এই দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে যে বন্ধনটা থাকে এটা হচ্ছে পেপটাইড বন্ধন। তারপর দেখো, তারপর এই অ্যামাইনো অ্যাসিড এদের মাঝখানে যদি আমি বলি তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে পেপটাইড বন্ধন। তারপর আমি যদি আরেকটা অ্যামাইনো অ্যাসিড নেই, তাহলে এদের মাঝখানে যে বন্ধনটা থাকবে এটাও কি? এটাও কিন্তু পেপটাইড বন্ধন। তাহলে এটাও কিন্তু পেপটাইড বন্ধন। ঠিক আছে, এটাও কিন্তু পেপটাইড বন্ধন। ঠিক আছে, তাহলে গ্লোবিনটা যদি আমার প্রোটিন অংশ হয় তাহলে প্রোটিনের ক্ষেত্রে আমরা কি জানি? প্রোটিনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে, তাহলে দুইটা অ্যামাইনো অ্যাসিড যখন যুক্ত হয় তখন এদের মাঝখানে পেপটাইড বন্ধন থাকে। তাহলে এখানে তো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড। তাহলে এদেরকে যুক্ত করার জন্য আমার অনেকগুলা পেপটাইড বন্ধন লাগবে। কি লাগবে? অনেকগুলা পেপটাইড বন্ধন লাগবে। ঠিক আছে, অনেকগুলা পেপটাইড বন্ধন লাগবে। তাহলে অনেকগুলা পেপটাইড বন্ধন, ঠিক আছে, অনেকগুলা পেপটাইড বন্ধন যদি আমি বলি তাহলে এটার নাম হবে কি? পলিপেপটাইড। ঠিক আছে, পলিপেপটাইড। দেখো, পলিপেপটাইড। পলি মানে কি? পলি কথাটার মানে হচ্ছে অনেক। ঠিক আছে, পলি কথাটার মানে হচ্ছে অনেক। ঠিক আছে, অনেক। তাহলে কি হবে? অনেকগুলা পেপটাইড বন্ধন, একটা পেপটাইড বন্ধন, আরেকটা পেপটাইড বন্ধন, আরেকটা পেপটাইড বন্ধন, এরকম অনেকগুলা পেপটাইড বন্ধন। তখন আমি এটাকে বলবো হচ্ছে পলিপেপটাইড। ঠিক আছে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে পলিপেপটাইড। ঠিক আছে, পলিপেপটাইড। দেখো, পলিপেপটাইড, একটা পেপটাইড, এরকম বন্ধন মিলে একটা পলিপেপটাইড তৈরি করছে। ঠিক আছে, পলিপেপটাইড চেইন তৈরি করছে। ঠিক আছে, একটা পেপটাইড, এগুলা মিলে তোমার হচ্ছে কি তৈরি করছে? পলিপেপটাইড চেইন তৈরি করছে। ঠিক আছে, পলিপেপটাইড চেইন তৈরি করছে। তাহলে তুমি প্রোটিনের মাঝখানে তুমি হচ্ছে এরকম অনেকগুলা পেপটাইড বন্ধন পাবা।
পেপটাইড বন্ধন পাবা, ঠিক আছে। এগুলো একটা চেইন তৈরি করতেছে, এরকম একটা চেইন তৈরি করতেছে, শিকল তৈরি করতেছে, যেটাকে বলা হয় হচ্ছে পলিপেপটাইড, ঠিক আছে, পলিপেপটাইড বলা হয়। যেহেতু অনেকগুলো পেপটাইড আছে এজন্য এটাকে বলা হয় হচ্ছে পলিপেপটাইড। এবং এর একটা চেইনের মধ্যে এই জায়গায় আরো একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এই জায়গায় আরো একটা অ্যামাইনো অ্যাসিড আছে, তাহলে চেইনটা কিন্তু বড় হচ্ছে, পলিপেপটাইড চেইন, ঠিক আছে। পলিপেপটাইড, পলি মানে কি, পলি মানে হচ্ছে অনেক, ঠিক আছে, পলি মানে হচ্ছে অনেক, আর মনো মানে হচ্ছে একটা, মনো মানে হচ্ছে একটা, পলি মানে হচ্ছে অনেক। তাহলে একটা পেপটাইড তো না, ধরো এটা একটা পেপটাইড, যদি এরকম একটা পেপটাইড থাকতো তাহলে আমি বলতাম হচ্ছে মনোপেপটাইড। মনো, মনো মানে হচ্ছে এক, মনো, মনো মানে হচ্ছে এক। যদি আমার শুধুমাত্র একটা পেপটাইড বন্ধন থাকতো তাহলে আমি বলতাম মনোপেপটাইড। তাহলে এই জায়গায় একটা পেপটাইড, একটা পেপটাইড, একটা পেপটাইড, একটা পেপটাইড, একটা পেপটাইড, অনেকগুলা পেপটাইড, এই জন্য আমি এটাকে বলতেছি হচ্ছে পলিপেপটাইড, ঠিক আছে। পলিপেপটাইড গুলো কি তৈরি করতেছে, একটা চেইন তৈরি করতেছে, পলিপেপটাইড চেইন তৈরি করতেছে, ঠিক আছে, পলিপেপটাইড চেইন তৈরি করতেছে। বুঝছো এই বিষয়টা ক্লিয়ার কিনা? আমি আবার একটু রিক্যাপ করি, মনোযোগ দাও। যে হিমোগ্লোবিনের তোমার হিম অংশ থাকে, গ্লোবিন অংশ থাকে। গ্লোবিন অংশ হচ্ছে প্রোটিন অংশ। তাহলে প্রোটিন অংশ যদি আমি বলি, খেয়াল করো, প্রোটিন অংশ যদি আমি বলি, তাহলে প্রোটিনের ক্ষেত্রে তোমার একদম বেসিক যে উপাদানটা দিয়ে প্রোটিনটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, সেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। তাহলে এ দিয়ে বুঝাইলাম, এ দিয়ে হচ্ছে অ্যামাইনো, এ দিয়ে হচ্ছে অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এরপর আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেকটা অ্যামাইনো অ্যাসিড। দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে থাকে হচ্ছে পেপটাইড বন্ধন, ঠিক আছে। তাহলে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এদের মাঝখানে হচ্ছে পেপটাইড বন্ধন। এই অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড, এদের মাঝখানে আরেকটা পেপটাইড বন্ধন। এই অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিড, আরেকটা পেপটাইড বন্ধন। তাহলে এখানে কি একটা পেপটাইড বন্ধন আছে? না। যদি একটা পেপটাইড বন্ধন থাকতো তাহলে আমি বলতাম হচ্ছে মনোপেপটাইড। মনোপেপটাইড, মনো মানে হচ্ছে এক, মনোপেপটাইড বলতাম। যেহেতু এখানে অনেকগুলা পেপটাইড বন্ধন আছে এজন্য আমি বলবো হচ্ছে পলিপেপটাইড। তাহলে আমি কি বলবো? পলিপেপটাইড, ঠিক আছে। এবং এরা একটা চেইন তৈরি করতেছে, পলিপেপটাইড চেইন, ঠিক আছে, পলিপেপটাইড চেইন, এরকম একটা চেইন তৈরি করতেছে, পলিপেপটাইড চেইন। ক্লিয়ার কিনা? এই পর্যন্ত বুঝছো কিনা? যে আমাদের এই গ্লোবিন যেটা হচ্ছে প্রোটিন অংশ, এই জায়গায় তোমার হচ্ছে এই পলিপেপটাইড চেইন তৈরি হয়, ঠিক আছে, পলিপেপটাইড চেইন তৈরি হয়। মানে প্রোটিন অংশের বেসিক ইউনিটটা কোনটা? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় কোন বন্ধনের মাধ্যমে? পেপটাইড বন্ধনের মাধ্যমে। এরকম অনেকগুলা পেপটাইড বন্ধন একসাথে হয়ে তোমার কি তৈরি করে? পলিপেপটাইড চেইন তৈরি করে। এটা বুঝছো কিনা? পলিপেপটাইড চেইন তৈরি হয় কিভাবে? ওকে, পলিপেপটাইড চেইন। তাহলে এভাবে একটা কি তৈরি হলো? এভাবে একটা কি চেইন তৈরি হলো? পলিপেপটাইড চেইন তৈরি হলো, ঠিক আছে, পলিপেপটাইড চেইন তৈরি হলো, ঠিক আছে, পলিপেপটাইড চেইন তৈরি হলো। ওকে, এবার খেয়াল করো, পলিপেপটাইড চেইন তৈরি হলো। আচ্ছা, তাহলে আমি একটা পলিপেপটাইড চেইন পাইছি, তাই না? একটু খেয়াল করো, এই জায়গায় আমি একটা পলিপেপটাইড চেইন পাইছি। এবার খেয়াল করো, এই জায়গায় ধরো এটা একটা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড চেইন, ঠিক আছে। সাপোজ চিন্তা করো, এটা একটা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড চেইন, ঠিক আছে। খেয়াল করো, মনে করো যে এটা একটা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড চেইন, ঠিক আছে। আমি ধরো চিন্তা করলাম, বা আমি ধরো এটাকে এরকম কালার করে দিলাম, আচ্ছা সাদাই দিয়ে রাখি, ধরো পলিপেপটাইড চেইন আঁকছি, ঠিক আছে। হ্যাঁ, ওকে, এবার দেখো, হ্যাঁ ক্লাসে মনোযোগ দাও, হ্যাঁ, পলিপেপটাইড চেইন, ঠিক আছে, পলিপেপটাইড চেইন। তাহলে এই জায়গায় একটা চেইন, একটা চেইন, একটা চেইন, একটা চেইন, ওকে। তাহলে এই চেইনটার ভিতরে কি আছে? এই চেইনটার ভিতরে অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড আছে। এই চেইনটার ভিতরে কি আছে? অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড আছে। এবং অ্যামাইনো অ্যাসিড গুলা পাশাপাশি কোন বন্ধনের মাধ্যমে যুক্ত? এই অ্যামাইনো অ্যাসিড গুলা পাশাপাশি পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত। এই যে আমরা দেখছি অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত একটা পলিপেপটাইড চেইন, ঠিক আছে। তাহলে একটা পলিপেপটাইড চেইন, এই একটা পলিপেপটাইড চেইনকে আমরা এখানে একটা পলিপেপটাইড চেইন আঁকছি, আরেকটা পলিপেপটাইড চেইন সেম, আরেকটা পলিপেপটাইড চেইন, আরেকটা পলিপেপটাইড চেইন, ঠিক আছে, আরেকটা পলিপেপটাইড চেইন, ওকে। তো এখন খেয়াল করো এই জায়গায় হিমোগ্লোবিনের গঠন আমরা আঁকতেছি। হিমোগ্লোবিনের ক্ষেত্রে কি থাকে? 4টা পলিপেপটাইড চেইন থাকে, ওকে। তাহলে আমরা হিমোগ্লোবিনের, ধরো এটা আমরা কি আঁকতেছি? এটা হচ্ছে আমরা হিমোগ্লোবিনের গঠন আঁকতেছি।
তাহলে এখানে আমরা লিখলাম ফিগার, ফিগার মানে চিত্র, কার চিত্র, এখানে ধরো আমরা হিমোগ্লোবিনের গঠন আঁকতেছি, হিমোগ্লোবিনের গঠন আঁকতেছি, ঠিক আছে, হিমোগ্লোবিনের গঠন আঁকতেছি। তাহলে এই হিমোগ্লোবিনের গঠন যদি আমি আঁকি, হিমোগ্লোবিনের গঠন যদি আমি আঁকি, তাহলে তুমি খেয়াল করো এই জায়গায় খেয়াল করো যে কি হচ্ছে, যে 4টা পলিপেপটাইড চেইন তৈরি করছে, ঠিক আছে। পলিপেপটাইড চেইন কিভাবে গঠিত হয় আমি তোমাকে বলছি, অ্যামাইনো অ্যাসিড দিয়ে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে হয়ে পেপটাইড বন্ধনের মাধ্যমে তৈরি হয়। দেন খেয়াল করো, দেন ধরো এই চেইনটার নাম দিলাম হচ্ছে আলফা 1, এই চেইনটার নাম দিলাম হচ্ছে আলফা 1, ঠিক আছে, আলফা 1 নাম দিলাম এই চেইনটার, ঠিক আছে, এই চেইনটার নাম দিলাম হচ্ছে আলফা 1, ঠিক আছে। দেন ধরো এটা নাম দিলাম হচ্ছে আলফা 2, ঠিক আছে, জাস্ট নাম দিছি আলফা 1 আলফা 2, ঠিক আছে। আর এটা না, এটা হচ্ছে তোমার বিটা 1, বিটা 1, এটা হচ্ছে বিটা 2, ঠিক আছে, বিটা 2, জাস্ট এই চেইনগুলোর নাম আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2, ঠিক আছে, বিটা 2, 4টা পলিপেপটাইড চেইন, ঠিক আছে, 4টা পলিপেপটাইড চেইন, ওকে, 4টা পলিপেপটাইড চেইন, 4টা পলিপেপটাইড চেইন, ঠিক আছে। 4টা পলিপেপটাইড চেইন প্রত্যেকটার সাথে, 4টা পলিপেপটাইড চেইন প্রত্যেকটার সাথে যুক্ত হচ্ছে একটা হিম গ্রুপ। এই যে লাল অংশটা, লাল অংশটা হচ্ছে হিম গ্রুপ, ঠিক আছে, লাল অংশটা কি, লাল অংশটা হচ্ছে হিম গ্রুপ, লাল অংশটা কি, লাল অংশটা হচ্ছে হিম গ্রুপ, লাল অংশটা কি, লাল অংশটা হচ্ছে হিম গ্রুপ। তাহলে 4টা পলিপেপটাইড চেইন, 4টা পলিপেপটাইড চেইন এবং এদের প্রত্যেকটার সাথে যুক্ত হয়েছে কে, 4টা পলিপেপটাইড চেইন এবং এদের প্রত্যেকটার সাথে যুক্ত হয়েছে হচ্ছে হিম গ্রুপ, প্রত্যেকটার সাথে যুক্ত হয়েছে হচ্ছে আমাদের হিম গ্রুপ, ঠিক আছে, হিম গ্রুপ, ওকে, হিম গ্রুপ যুক্ত হয়েছে প্রত্যেকটার সাথে, ওকে। দেন এটার মাঝখানে এই হিম গ্রুপে, এই হিম গ্রুপে কে আছে, হিম গ্রুপে থাকে হচ্ছে আয়রন। তাহলে হিম গ্রুপের মাঝে থাকবে আমার কে, হিম গ্রুপের মাঝে থাকতেছে হচ্ছে কি, আয়রন, ঠিক আছে, হিম গ্রুপের মাঝে থাকতেছে কে, আমাদের আয়রন সাহেব। হিম গ্রুপের মাঝে কে থাকতেছে, হিম গ্রুপের মাঝে থাকতেছে হচ্ছে আমাদের আয়রন সাহেব, ঠিক আছে, হিম গ্রুপের মাঝে থাকতেছে হচ্ছে আমাদের আয়রন সাহেব, ঠিক আছে, আয়রন সাহেব। আচ্ছা, ওকে, তাহলে এই জিনিসটা বুঝছো কিনা যে হিমোগ্লোবিনের গঠনে আমার কি থাকে, প্রথমে প্রথমে থাকে হচ্ছে আমার 4টা পলিপেপটাইড চেইন, এটা একটা পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড চেইন যার নাম দিয়েছে আলফা 1, এটা একটা পলিপেপটাইড চেইন এর নাম দিয়েছে হচ্ছে আলফা 2, এটা একটা পলিপেপটাইড চেইন এর নাম হচ্ছে বিটা 1, এটা একটা পলিপেপটাইড চেইন এর নাম হচ্ছে বিটা 2, এবং প্রত্যেকটা পলিপেপটাইড চেইনের সাথে এই লাল অংশ যুক্ত আছে, এই লাল অংশ যুক্ত আছে, ঠিক আছে, এই লাল অংশ যুক্ত আছে, লাল অংশকে বলা হয় কি, হিম গ্রুপ, ঠিক আছে, এই লাল অংশটাকে বলা হয় হচ্ছে হিম গ্রুপ, ঠিক আছে, হিম গ্রুপ। তাহলে এই লাল অংশটাকে আমরা কি নামে রাখি, এই লাল অংশটাকে আমরা ডাকি হচ্ছে কি নামে রাখি, লাল অংশটাকে ডাকি হচ্ছে আমরা হিম গ্রুপ নামে, ঠিক আছে, এই লাল অংশটাকে আমরা বলি হচ্ছে হিম গ্রুপ, ঠিক আছে, হিম, হিম গ্রুপ, ঠিক আছে। এবং প্রত্যেকটার সাথে একটা করে লাল গ্রুপ যুক্ত আছে এবং এদের মাঝখানে সবুজ যে অংশটা এটা হচ্ছে আমাদের আয়রন সাহেব, ঠিক আছে, সবুজ অংশটা কি, সবুজ অংশটা হচ্ছে আয়রন, আর লাল অংশটা কি, হিম গ্রুপ, লাল অংশটা কি, হিম গ্রুপ, ঠিক আছে, লাল অংশটা কি, লাল অংশটা হচ্ছে হিম গ্রুপ এবং এদের মাঝখানে হচ্ছে আয়রন, এটা ক্ষেত্রে সেম, লাল অংশটা কি, লাল অংশটা হচ্ছে হিম গ্রুপ, লাল অংশটা হচ্ছে হিম গ্রুপ, লাল অংশটা হচ্ছে হিম গ্রুপ এবং সবুজ অংশটা হচ্ছে আয়রন, সবুজ অংশটা হচ্ছে আয়রন, সবুজ অংশটা হচ্ছে আয়রন এবং লাল অংশটা হচ্ছে আমাদের কি, হিম গ্রুপ, ঠিক আছে, লাল অংশটা হচ্ছে আমাদের হিম গ্রুপ, ঠিক আছে। তাহলে কাহিনী কি ঘটলো যে 4টা পলিপেপটাইড চেইন, এখানে আলফা 1 এটা একটা পলিপেপটাইড চেইন, আলফা 2 এটা একটা পলিপেপটাইড চেইন, বিটা 1 এটা একটা পলিপেপটাইড চেইন, বিটা 2 এটা একটা পলিপেপটাইড চেইন, প্রত্যেকের সাথে একটা হিম গ্রুপ, লাল অংশটা একটা হিম গ্রুপ, লাল অংশটা একটা হিম গ্রুপ, লাল অংশটা হিম গ্রুপ, লাল অংশটা হিম গ্রুপ যুক্ত আছে। এবং হিম গ্রুপের মাঝে কি আছে, প্রত্যেকটা হিম গ্রুপ কি ধারণ করে, প্রত্যেকটা হিম গ্রুপ ধারণ করে হচ্ছে আয়রন, প্রত্যেকটা হিম গ্রুপ কি ধারণ করে, আয়রন, ঠিক আছে। ক্লিয়ার কিনা, হিমোগ্লোবিনের গঠনটা ক্লিয়ার কিনা আমাকে বলো, হিমোগ্লোবিনের গঠন বুঝতে পারছো কিনা, হিমোগ্লোবিনের গঠন বুঝতে পারছো কিনা। আবার একটু রিক্যাপ করি, এই যে হিমোগ্লোবিনের হিম থাকে, গ্লোবিন থাকে, গ্লোবিনটা হচ্ছে প্রোটিন অংশ, ঠিক আছে। এখন প্রোটিন অংশ বললে, প্রোটিন অংশ যদি আমি বলি তাহলে এখানে কি থাকবে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে, এই অ্যামাইনো অ্যাসিড দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে থাকবে হচ্ছে পেপটাইড বন্ড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকবে কি, অনেকগুলো পেপটাইড বন্ড, পলিপেপটাইড, তার একটা চেইন তৈরি করবে, পলিপেপটাইড চেইন, ওকে, পলিপেপটাইড চেইন। তাহলে এরকম 4টা পলিপেপটাইড চেইন, আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2, ঠিক আছে, 4টা পলিপেপটাইড চেইনের প্রত্যেকটার সাথে যুক্ত আছে লাল হিম গ্রুপ, হিম গ্রুপ, হিম গ্রুপ, হিম গ্রুপ। হিম গ্রুপ কি ধারণ করে, আয়রন ধারণ করে, তাহলে সে একটা আয়রন ধারণ করছে, সে আয়রন ধারণ করছে, সে আয়রন ধারণ করছে, সে আয়রন ধারণ করছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের গঠন এবং এই সম্পূর্ণ জিনিসটা, ঠিক আছে, এই আমাদের সেই বিখ্যাত যে আমাদেরকে সারা জীবন প্যারা দিচ্ছিল, এই সেই বিখ্যাত জিনিস যে সারা জীবন ধরে প্যারা দিচ্ছিল, এই হচ্ছে আমাদের সেই
হিমোগ্লোবিন সাহেব, ঠিক আছে। এই জিনিসটাই আমাদেরকে সারা জীবন ধরে প্যারা দিচ্ছিল, ঠিক আছে। এবং এই জিনিসটাকে কাঁধে করে টেনে নিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের কি, ধরো আমি এই জিনিসটাকে কাঁধে করে নিয়ে গেলাম, এটার ভিতরে এত প্যাচ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হিমোগ্লোবিন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হিমোগ্লোবিন। ওকে ওকে, তো এখন আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই জায়গায় এই যে এই ফিগারটা একটু দেখাই তোমাদেরকে, এই ফিগারটা যদি আমি একটু দেখাই তাহলে খেয়াল করো কি হয়। এই ফিগারটাতে খেয়াল করো, এই যে এই জায়গায় এটা হচ্ছে আলফা চেন, ঠিক আছে। এই জায়গায় এটা হচ্ছে আমার আলফা চেন, ওকে। এই জায়গায় এটা হচ্ছে আমার আলফা চেন, ঠিক আছে। এই জায়গায় একটা আলফা চেন, ওকে। দেন এই জায়গায় আরেকটা আলফা চেন, এই জায়গায় একটা বিটা চেন, এই জায়গায় আরেকটা বিটা, কোথায় গেল, ওকে ওকে। দেখো এই জায়গায় একটা আলফা চেন, এই যে এখানে এটা একটা আলফা চেন প্রকাশ করতেছে, এটা একটা আলফা চেন, ঠিক আছে। এই পাশে এটা লাল, এটা একটা বিটা চেন, ঠিক আছে। এই জায়গায় এটা একটা আলফা চেন, ঠিক আছে। এই জায়গায় এটা একটা বিটা চেন, ঠিক আছে। এবং প্রত্যেকটা চেনের সাথে এই যে একটা হিম গ্রুপ যুক্ত আছে, এটা হচ্ছে হিম গ্রুপ, আর এদের মাঝখানে হচ্ছে আয়রন। এটা একটা হিম গ্রুপ, এটা একটা হিম গ্রুপ, এদের মাঝখানে হচ্ছে আয়রন। এটা একটা হিম গ্রুপ, এদের মাঝখানে হচ্ছে আয়রন। এটা একটা হিম গ্রুপ, এদের মাঝখানে হচ্ছে আয়রন, ঠিক আছে। এদের মাঝখানে হচ্ছে আয়রন, ঠিক আছে। এদের মাঝখানে কি, এদের মাঝখানে হচ্ছে আয়রন। তাহলে হিম গ্রুপ থাকে, হিম গ্রুপের মাঝে থাকে কি, হিম গ্রুপের মাঝে থাকে এরকম করে আমার আয়রন থাকে, ঠিক আছে। হিম গ্রুপের মাঝে কে থাকে, হিম গ্রুপের মাঝে থাকে হচ্ছে আয়রন। ওকে, এখান থেকে জাস্ট এই চিত্রটা আমি তোমাদেরকে দেখালাম। ওকে, আচ্ছা, ওকে ওকে, ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আশা করি সবকিছু বুঝতে পারছো। আচ্ছা, ওকে, এবার আসো আমাদের হিমোগ্লোবিনের পরিমাণটা, ঠিক আছে। হিমোগ্লোবিনের পরিমাণটা এটা আমি তোমাকে দেখাবো হচ্ছে বই থেকে। হিমোগ্লোবিনের পরিমাণটা এটা আমি তোমাকে কোথা থেকে দেখাবো, এটা আমি তোমাকে দেখাবো হচ্ছে বই থেকে। ওকে, ওকে, তো এখানে আসলে মুখস্থ করার মতো জিনিস, বোঝানোর মতো জিনিস না। ওকে, তো আমি তোমাকে একটু দেখাই। ওকে, যেমন দেখো পুরুষের হিমোগ্লোবিন কেমন থাকে, পুরুষের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা কেমন থাকে, পুরুষের হিমোগ্লোবিনটা থাকে হচ্ছে 13.5, ঠিক আছে। 13.5 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার, এটা তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। ডেসিলিটার, হুম, ওকে, হুম হুম, ওকে। একদম দেখো হেলিক্যাল শেপ কি, হেলিক্যাল শেপ মানে হচ্ছে স্পাইরাল শেপ, এরকম পেঁচানো, ঠিক আছে। হেলিক্যাল মানে হচ্ছে স্পাইরাল শেপ, এরকম পেঁচানো, ঠিক আছে। এগুলো হচ্ছে স্পাইরাল শেপ, হেলিক্যাল বা হচ্ছে স্পাইরাল শেপ। ওকে, বুঝছো? হেলিক্যাল মানে হচ্ছে এরকম স্পাইরাল শেপ, ঠিক আছে। স্ক্রুর নাই পেঁচানো, ঠিক আছে। স্ক্রুর নাই পেঁচানো, স্ক্রুর মতো এরকম হচ্ছে পাকানো, স্পাইরাল আর কি, স্পাইরাল, এরকম স্পাইরাল, ঠিক আছে। এরকম স্পাইরাল শেপ। ওকে, এটা দেখানোর বিষয় না, এরকম স্পাইরাল, ঠিক আছে। স্পাইরাল থাকে, পেঁচানো থাকে, বুঝছো? হুমায়রা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা একটু পড়বা। 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। গ্রাম পার ডেসিলিটার, গ্রাম পার ডেসিলিটার, গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে। এটা তোমাকে মনে রাখতে হবে যে পুরুষের ক্ষেত্রে কত থাকে। তাহলে 1 ডেসিলিটার সমান হচ্ছে 0.1 লিটার, ঠিক আছে। 1 ডেসিলিটার, 1 ডেসিলিটার তোমাকে মনে রাখতে হবে, 1 ডেসিলিটার, ডেসিলিটার সমান হচ্ছে 0.1 লিটার, ঠিক আছে। 0.1 লিটার, এটা লিখে রাখো তোমার বইতে, ম্যাথের জন্য কাজে লাগবে। 0.1 লিটার, ঠিক আছে। 0.1 লিটার, 0.1 লিটার,
ঠিক আছে, তাহলে 1 লিটার সমান হচ্ছে আলটিমেটলি 10 ডেসিলিটার আর কি। 1 লিটার সমান হচ্ছে আলটিমেটলি 10 ডেসিলিটার আর কি। ঠিক আছে, স্পাইরাল শেপ তো বুঝছো, হুমায়রা স্পাইরাল শেপ বুঝছো না, অনেকটা পেঁচানো পাকানো এরকম স্পাইরাল শেপ। ঠিক আছে, তাহলে 1 ডেসিলিটার সমান হচ্ছে 0.1 লিটার। ঠিক আছে, এটা লিখে রাখো। তাহলে 13.5 থেকে 17.5 গ্রাম পার ডেসিলিটার, আর স্ত্রী দেহে কম থাকবে। ঠিক আছে, 11.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার। আমরা আরবিসির কথা বলছি, আরবিসির সংখ্যা তারতম্য হয় কেন? কারণ হচ্ছে টেস্টোস্টেরন পুরুষে থাকে, এস্ট্রোজেন মহিলাদের থাকে, একটা হরমোনাল চেঞ্জ আছে, আবার মহিলাদের মেনস্ট্রুয়াল ব্লাড লস হয়। তো আরবিসি যদি কম থাকে তাহলে এখানে হিমোগ্লোবিন কম থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? আরবিসি যদি কম থাকে তাহলে হিমোগ্লোবিন কম থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা, তাহলে হিমোগ্লোবিনের 4টা পলিপেপটাইড চেনের সাথে একটা করে হিম গ্রুপ যুক্ত থাকে। ঠিক আছে, হিম গ্রুপ যুক্ত থাকে এবং হিম গ্রুপের জন্য কি হয়? রক্ত লাল হয়। হিম গ্রুপের জন্য কি হয়? রক্ত লাল হয়। হিম গ্রুপের জন্য রক্ত কি হয়? হিম গ্রুপের জন্য হচ্ছে রক্ত লাল হয়। হিম গ্রুপের জন্য তোমার কি হয়? রক্ত লাল হয়। আচ্ছা, হ্যাঁ, এবার দেখো লোহিত রক্তকণিকার কাজ। ঠিক আছে, লোহিত রক্তকণিকার কাজ এটা খুবই সহজ, ঠিক আছে, এটা তোমার বইতে আছে, আমি সুন্দর করে বুঝাই দিব। যারা নোট করতে চাও নোট করতে পারো, বইয়ের কথাগুলো লিখতে পারো, আমি যা বলবো। ঠিক আছে, আমি যদি এটা লিখে সবগুলো জিনিস যদি আমি লিখে পড়াই, পুরোটা চ্যাপ্টার যদি আমি লিখে দেই হাতে, তাহলে চ্যাপ্টার শেষ করতে মিনিমাম 20টা ক্লাস লাগবে। এই জন্য আমি এখান থেকে কিছু কিছু জিনিস তোমাকে দেখাই দিব, যেগুলো বইতে আছে, তুমি পরবর্তীতে চাইলে তুমি সেগুলো লিখে নিতে পারবা। ঠিক আছে, আগে মনোযোগ দিয়ে শুনো, জিনিসটা বোঝার চেষ্টা করো। যেমন হিমোগ্লোবিনের গঠন তোমাকে সুন্দর করে বুঝাইছি, এখন তুমি এটা করতে পারবা, এবং এটা তোমার নোট করা দরকার ছিল, কারণ হিমোগ্লোবিনের গঠনটা তোমার বইতে দেওয়া নাই, বাট এই জিনিসগুলো তোমার বইতে দেওয়া আছে। সো এগুলা তুমি না লিখলেও সমস্যা নাই। ঠিক আছে, এগুলো তুমি না লিখলেও সমস্যা নেই। এগুলো না লিখলেও সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, লোহিত কণিকা হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খেয়াল করো এই জায়গায়, হ্যাঁ খেয়াল করো, এটা কি হয়েছে? ধরো ফুসফুস, ঠিক আছে, এই জায়গায় আমার 2টা ফুসফুস আছে, এই জায়গায় আমার দেহে 2টা ফুসফুস আছে। ঠিক আছে, ফুসফুসে কি হয়? গ্যাসীয় বিনিময় হয়। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। ঠিক আছে, যেগুলো বইতে আছে এগুলো আলাদা করে লেখার দরকার নাই, এত টাইম কোথায় আছে? যেগুলো আমি মুখে বলতেছি এক্সট্রা, সেগুলো খাতায় লিখবা শুধু। পড়ালেখাটা স্মার্ট ওয়েতে করতে হবে। ঠিক আছে, অন্তত আমার থেকে তো শিক্ষা নিতে পারো। আমি চিটাগাং বোর্ডে 3rd হয়েছি, ঢাকা বোর্ডে 6th হয়েছি, জাস্ট সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা, জাস্ট আমি বললাম। ঠিক আছে, কিন্তু আমি এইভাবে পড়াশোনা করতাম। তো তোমাদের উচিত যে এভাবে পড়াশোনা করা। যেগুলো আমি এক্সট্রা বলতেছি সেগুলো লিখবা, যেগুলো বইতে আছে এগুলো নোট করার দরকার নেই। ঠিক আছে, ওকে, খেয়াল করো। তাহলে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় নর্মালি ফুসফুস, ঠিক আছে, ফুসফুসে কি হয়? গ্যাসীয় বিনিময় হয়। তার মানে আমাদের কোষ, আমাদের শরীরে যে কোষ আছে না, সে কোষের ভিতরে শ্বসন প্রক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে অক্সিজেন, দুইটা, যেমন আমরা বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, ঠিক আছে, বাতাস থেকে আমরা কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি। আর আমাদের কোষের ভিতরে কি তৈরি হচ্ছে? আমাদের কোষের ভিতরে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এই দুইটা জিনিসের বিনিময় হচ্ছে আমার ফুসফুসে। এই দুইটা জিনিসের বিনিময় হচ্ছে কোথায়? এই দুইটা জিনিসের বিনিময় হচ্ছে আমাদের ফুসফুসে। ঠিক আছে, ফুসফুসে। তাহলে ফুসফুসে মেইনলি কি করতেছে? ফুসফুস আসলে মেইনলি আলটিমেটলি যে বাইরে থেকে যে অক্সিজেনটা আমি ভিতরে ঢুকাচ্ছিলাম, সে অক্সিজেনটাকে দেহের ভিতরে রাখতেছে। আর আমার কোষের ভিতরে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হচ্ছে, সে কার্বন ডাই অক্সাইডটাকে সে বাইরে বের করে দিচ্ছে, তাই না? সে কার্বন ডাই অক্সাইডটাকে সে বাইরে বের করে দিচ্ছে। এখন এই অক্সিজেনটা কোথায় আছে? এই অক্সিজেনটা এখন ফুসফুসে আছে, তাই না? এই অক্সিজেনটা এখন কোথায় আছে? এই অক্সিজেনটা এখন কোথায় আছে? অক্সিজেনটা আছে হচ্ছে আমার কোথায় বলো? এটা আছে এখন ফুসফুসে। এই অক্সিজেনটা আছে হচ্ছে আমার কোথায়? ফুসফুসে আছে। এখন এই অক্সিজেনটাকে আমার প্রত্যেকটা কোষের ভিতরে আনতে হবে না? এই অক্সিজেনটা যেটা ফুসফুসে আছে, এটাকে এখন আমার দেহের প্রত্যেকটা কোষে আনতে হবে, কারণ কোষের ভিতরে শোষণ করার জন্য আমার অক্সিজেন লাগবে, প্রত্যেকটা কোষে আমার অক্সিজেন লাগবে। তাহলে এই অক্সিজেনটা রক্তে মিশে যাবে। এই অক্সিজেনটা রক্তে কি করবে? মিশে যাবে। রক্তের আরবিসির হিমোগ্লোবিন যেটা আছে, রক্তের ভিতরে আরবিসি আছে, আরবিসির ভিতরে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা যুক্ত হয়ে তারপরে দেহকোষে অধিকাংশ অক্সিজেন যাবে।
দেহকোষে অধিকাংশ কি যাবে, অক্সিজেন যাবে এবং সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। খেয়াল করো যে হিমোগ্লোবিন যে শুধু অক্সিজেন পরিবহন করে এরকম না, ঠিক আছে, হিমোগ্লোবিনটা অক্সিজেন পরিবহন করে, কিন্তু এই জিনিসটা তোমরা ভুল করো যে তোমরা মনে করো যে সে কার্বন ডাই অক্সাইড মনে পরিবহন করেই না, না, সে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে, ঠিক আছে। যখন অক্সিজেন পরিবহন করে তখন এটা হয় অক্সিহিমোগ্লোবিন, ঠিক আছে। আর যখন কার্বন ডাই অক্সাইড সাথে যুক্ত হয় তখন এটা হয় হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। কি হয়, কার্বক্সি হিমোগ্লোবিন। যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন হয়ে যায় হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, আর যখন কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয় তখন হয়ে যায় হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে। তো মেইনলি এখানে কার্বন ডাই অক্সাইড না, এখানে মেইনলি হবে কার্বন মনোক্সাইড, ঠিক আছে। মেইনলি তারা কার্বন ডাই অক্সাইড অল্প পরিমাণের সাথে হচ্ছে কার্বন মনোক্সাইড, ঠিক আছে, এটাও হবে যে শুধু কার্বন ডাই অক্সাইড না, সে কিছু পরিমাণ তোমার হচ্ছে যে কার্বন মনোক্সাইড, ঠিক আছে, সিও কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হয়, ঠিক আছে, কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হয়। এবং এই যখন এরা একসাথে যুক্ত হয়, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড, মেইনলি কার্বন মনোক্সাইড যখন মেইনলি যুক্ত হয়, মেইনলি যখন কার্বন মনোক্সাইডটা সিও কার্বন মনোক্সাইডে যখন যুক্ত হয় তখন কার্বক্সি হিমোগ্লোবিন হয়। এগুলো অনেক উপরের লেভেলে পড়া, তোমাদের লেভেলে লাগবে না, ঠিক আছে, তুমি জাস্ট মনে রাখো যে কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডও বাইন্ড করতে পারে, ঠিক আছে, কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইডও বাইন্ড করতে পারে, বুঝছো? তাহলে তুমি মনে রাখবা যে কার্বন অক্সিজেন যেমন যুক্ত হইতে পারে তেমন সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইডও যুক্ত হইতে পারে, ঠিক আছে, বুঝছো কিনা বলো? তাহলে দুইটাই যুক্ত হইতে পারে, ঠিক আছে, কিন্তু বিশেষ পরিমাণে তোমার কি যুক্ত হয়, বিশেষ পরিমাণে তোমার যুক্ত হয় হচ্ছে দেখো এই যে একটু খেয়াল করো, ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি যেহেতু বলছি তাহলে একটু ক্লিয়ার করে দেই জিনিসটা। এখানে দুইটা জিনিস ঘটে, ঠিক আছে, খেয়াল করো। যখন অক্সিজেনের সাথে যুক্ত হইতে হিমোগ্লোবিন, তখন তো অক্সি হিমোগ্লোবিন হয়, তুমি বলতে পারবে যে এটা অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে, তখন হয় অক্সি হিমোগ্লোবিন, ওকে, অক্সি হিমোগ্লোবিন। দেন যখন কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, ঠিক আছে, তখন এটা হয়ে যায় কার্বক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে, কার্বক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। আর যখন কার্বন ডাই অক্সাইডটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে, তখন এটার নাম হবে কার্বামিনো হিমোগ্লোবিন, ঠিক আছে, কার্বামিনো হিমোগ্লোবিন, ঠিক আছে। তাহলে যখন অক্সিজেন যুক্ত হবে, ঠিক আছে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে, যখন কার্বন মনোক্সাইড যুক্ত হবে তখন সেটা হবে কার্বক্সি হিমোগ্লোবিন, আর যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে তখন এটাকে বলবো হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, ঠিক আছে, কার্বামিনো হিমোগ্লোবিন, ঠিক আছে। এই তিনটা জিনিস, তার মানে সে যে শুধুমাত্র অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে এরকম না, হিমোগ্লোবিনটা অল্প পরিমাণে কার্বন মনোক্সাইড বা অল্প পরিমাণে কার্বন ডাই অক্সাইডের সাথে কি হতে পারে, যুক্ত হতে পারে। অক্সিজেনের সাথে যুক্ত হলে সেটা হবে অক্সি হিমোগ্লোবিন, কার্বন মনোক্সাইড কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বন ডাই অক্সাইড হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, ঠিক আছে, কার্বামিনো হিমোগ্লোবিন। বুঝছো কিনা বলো, আমাকে বুঝছো, এটা ক্লিয়ার কিনা? আমি সবাই কমেন্ট বলবো এটা বুঝছো কিনা, আমাকে একটু বলো। এটা একটা ইম্পর্টেন্ট বেসিক ছিল, বুঝছো কিনা? সবাই একটু কমেন্ট করো।
যে অক্সিজেন তো নরমালি যুক্তই হয়, অক্সি হিমোগ্লোবিন। যখন কার্বন মনোক্সাইড যুক্ত হবে তখন কার্বক্সি হিমোগ্লোবিন, আর যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে তখন হবে কার্বামিনো হিমোগ্লোবিন। ঠিক আছে, কার্বামিনো হিমোগ্লোবিন। বুঝছো? সবাই বুঝছো? একটু ক্লিয়ার আমাকে বলো, আমি বুঝাতে পারছি কিনা, একটু ক্লিয়ারলি বলো আমাকে। আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি কিনা আমাকে একটু বলো। ওকে, ওকে, এবার আসো। এবার আসো রক্তের ঘনত্ব সান্দ্রতা, এটা নিয়ে বহুত কথা বলছে প্রথম দিকে। রক্তের ঘনত্ব সান্দ্রতা এটা নিয়ে আর কথা বলবো না। এগুলো হিমোগ্লোবিন এবং অন্যান্য অন্তঃকোষীয় কোষে বাফার রূপে কাজ করে। বাফার মানে কি? যে দ্রবণে সামান্য পরিমাণে অম্ল বা ক্ষার যোগ করলেও পিএইচ এর মানে তেমন কোনো পরিবর্তন হয় না, এটাই তো বাফার। তাহলে সে বাফার রূপে কাজ করে। আবার দেখো প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে, এই জিনিসটাকে খেয়াল করো, অ্যান্টিজেন প্রোটিনটা খেয়াল করো। ধরো এটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে আরবিসি, ঠিক আছে। আরবিসি তো একটা মেমব্রেন থাকবে, তাই না? এটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে আমার আরবিসি, এবং আরবিসি তে একটা কি থাকবে? আরবিসি তে একটা মেমব্রেন থাকবে। ধরো আমি বললাম যে আরবিসির বাইরে এই নীলটা হচ্ছে আরবিসি মেমব্রেন, ঠিক আছে, আরবিসি ঝিল্লি, আরবিসির মেমব্রেন, ঠিক আছে, আরবিসির মেমব্রেন। ওকে, এবার এই আরবিসির মেমব্রেনে বা যে প্লাজমা ঝিল্লিতে, ঠিক আছে, কিছু প্রোটিন যুক্ত থাকে, কিছু প্রোটিন যুক্ত থাকে, এরকম কিছু কিছু প্রোটিন যুক্ত থাকে, ঠিক আছে। এদেরকে বলা হয় হচ্ছে এন্টিজেন প্রোটিন, ঠিক আছে, এদেরকে বলা হয় এন্টিজেন প্রোটিন, ঠিক আছে। আমরা যে মানুষের রক্তের গ্রুপ করি এ বি ও, এগুলো তোমরা পড়বে হচ্ছে জিনতত্ত্ব বিবর্তনে। সেখানে যদি আমি চ্যাপ্টারটা পড়াই তাহলে আমি সেখানে সুন্দর করে এটা বুঝাবো। এ বি ও এরকম বিভিন্ন ব্লাড গ্রুপ আমরা করি, তাই না? বিভিন্ন ব্লাড গ্রুপ আমরা করি, ঠিক আছে। আমরা অনেকে বলি না আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, এরকম অনেকেই আমরা বলি, ঠিক আছে। আমার রক্তের গ্রুপ এইটা, আমার রক্তের গ্রুপ এইটা, ঠিক আছে। তো ওই রক্তের গ্রুপটা আমরা ডিটারমাইন করতে পারি বা ধারণা করতে পারি যখন আমার আরবিসির যে প্লাজমা মেমব্রেন বা প্লাজমা ঝিল্লিটা আছে, এই জায়গায় কোন অ্যান্টিজেনটা আছে, ঠিক আছে। এ অ্যান্টিজেন থাকতে পারে, বি অ্যান্টিজেন থাকতে পারে, এগুলো আমরা পরবর্তীতে জানবো ওই চ্যাপ্টারে। বাট আপাতত মনে রাখো যে আরবিসির যে প্লাজমা ঝিল্লিটা থাকে সেখানে তোমার হচ্ছে অ্যান্টিজেন প্রোটিন থাকে, ঠিক আছে, অ্যান্টিজেন প্রোটিন থাকে, ঠিক আছে। এখানে কি থাকে? অ্যান্টিজেন প্রোটিন থাকে, অ্যান্টিজেন প্রোটিন থাকে, আচ্ছা, অ্যান্টিজেন প্রোটিন থাকে, অ্যান্টিজেন প্রোটিন থাকে। ওকে, একজন বলতে ভাইয়া ভিসকোসিটিটা বুঝিয়ে দেন। ভিসকোসিটি হচ্ছে সান্দ্রতা। তোমরা কঠিন পদার্থের ক্ষেত্রে যখন তুমি চলাচল করো একটা তলের উপর আরেকটা তলে, যখন একটা কঠিন পদার্থ বা শক্ত বস্তু বা গাড়ি চলাচল করে তখন ওটাকে বলো ফ্রিকশন বা ঘর্ষণ, ঠিক আছে। মেনলি কঠিন পদার্থ একটা তলের উপর দিয়ে একটা যাওয়ার সময়, ধরো রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, তখন সেটা কঠিন পদার্থ, সেটা ফিল করা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ। আর তরল পদার্থ যখন তুমি চিন্তা করো, তরল পদার্থ যখন একটা তলের উপর দিয়ে যায়, একটা তলের উপর দিয়ে তরল পদার্থ যায়, ঠিক আছে, তখন সে ফিল করে হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। মানে খেয়াল করো, যদি এখানে পানি ইউজ করো, পানিটা খুব তাড়াতাড়ি এই তলের উপর দিয়ে চলে যাবে, পানিটা খুব তাড়াতাড়ি এই তলের উপর দিয়ে চলে যাবে, তার মানে পানি কম পরিমাণ সান্দ্র, মানে পানির সান্দ্রতা কম। বাট তুমি যদি এখানে মধু বা রক্ত ইউজ করো তাহলে সেগুলো যে কম আসতে যাবে, কারণ মধু বা রক্ত হচ্ছে একটু ঘন পানির থেকে, ঠিক আছে। এদের ক্ষেত্রে সান্দ্রতাটা একটু বেশি, সান্দ্রতা একটু বেশি, তার মানে হচ্ছে যে চলাচল করার সময় পানির সান্দ্রতা কম, তার মানে পানি কম পরিমাণ বাধা পাবে একটা তলের উপর দিয়ে যাওয়ার সময়। আর যাদের সান্দ্রতা একটু বেশি তারা বেশি পরিমাণ বাধা পাবে, বেশি পরিমাণ বাধা পাইলে তাদের গতিটা একটু কম হবে, তাদের গতিটা কি হবে? তাদের গতিটা একটু কম হবে। মেন কথা হচ্ছে তুমি কঠিন পদার্থের ক্ষেত্রে চিন্তা করা হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন, ঠিক আছে। আর তরল পদার্থ যখন আরেকটা তলের উপর দিয়ে যায় তখন আমরা চিন্তা করি যে সেটা কতটুকু ঘন। যদি এটা বেশি ঘন হয় তার মানে হচ্ছে সে আসতে যাবে, মানে হচ্ছে সে তার সান্দ্রতা একটু বেশি, সে ঘন, তার সান্দ্রতা একটু বেশি, সে আসতে যাবে, আপেক্ষিক গতিটা একটু কম হবে। আর যে একদম তরল, যে একদম পাতলা, যে কম ঘন, সে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। বুঝছো? এটা কে বলছে? এটা কে বলছে আমাকে যে সান্দ্রতা? এই যে অনেকে চলে আসছে, কার্বামিনো হিমোগ্লোবিন।
ঠিক আছে, ওকে, এটা বুঝছো কিনা আমাকে একটু বলো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এটা কার্বন মনোক্সাইড না বেগম রোকে মঞ্জিলা, এটা কার্বন মনোক্সাইড না, এটা কার্বন ডাইঅক্সাইড হবে। ঠিক আছে, এটা কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, একদম ভালো কথা বলছো, ভিসকোসিটি মানে হচ্ছে অবস্টাকলস। হ্যাঁ, ওকে, এরপর আসো। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড এটা কি হবে? এটা হবে কার্বন ডাইঅক্সাইড, কার্বন হিমোগ্লোবিন। ঠিক আছে, এটা কার্বন মনোক্সাইড হবে না। ওকে, এরপর আসো। তাহলে এটা আমি বললাম, এসব কণিকা রক্তে বিলিরুবিন এবং বিলিবার্ডিন তৈরি করে, বহুত কথা বলছি এটা নিয়ে। হিমোগ্লোবিনের ব্রেকডাউন হয়, হিমোগ্লোবিনের ব্রেকডাউন হলে হিমোগ্লোবিনের ব্রেকডাউন হলে হিম আর গ্লোবিন তৈরি হবে, সেখান থেকে পরবর্তীতে বিলিরুবিন আসবে, বিলিবার্ডিন আসবে। বিলিবার্ডিনটা সবুজ বর্ণের, অনেকবার বলছি, বিলিরুবিনটা হলুদ বর্ণের, এটা আমরা পড়াইছি। আচ্ছা, লোহিত রক্তকণিকা এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে, যা এন্ডোথেলিয়াল কোষের এল আর্জিনিনের মতো ব্যবহৃত হয়। ঠিক আছে, এখানে একটু বোঝার মতো জিনিস আছে। এল আর্জিনিন কি করে, এল আর্জিনিন কি কাজ করে? ঠিক আছে, ওকে ওকে, খেয়াল করো, এল আর্জিনিন এটা একটা কি, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এল আর্জিনিনটা কি? এল আর্জিনিনটা হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এল আর্জিনিনটা হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এল আর্জিনিনটা হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড, আমাদের বডির এক ধরনের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এল আর্জিনিন। ঠিক আছে, এল আর্জিনিন হচ্ছে আমার বডির একটা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এল আর্জিনিন হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এই অ্যামাইনো অ্যাসিডটা কি করে? এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপাদনে হেল্প করে। নাইট্রিক অক্সাইড, এই এল আর্জিনিনটা নাইট্রিক অক্সাইড উৎপাদনে হেল্প করে। নাইট্রিক অক্সাইড নাইট্রিক অক্সাইড উৎপাদনে হেল্প করে। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড উৎপাদনে হেল্প করে। তাহলে নাইট্রিক অক্সাইডটা কি কাজ করে আসলে? ঠিক আছে, নাইট্রিক অক্সাইডটা কি কাজ করে? নাইট্রিক অক্সাইডটা হচ্ছে বেসোডাইলেটর। ঠিক আছে, একটু খেয়াল করো এই জিনিসটা। নাইট্রিক অক্সাইডটা কি কাজ করে? নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইড, এটাকে বলে নাইট্রিক অক্সাইড, এটা তৈরিতে হেল্প করে আমাকে এল আর্জিনিন। ঠিক আছে, এল আর্জিনিনটা কি? এল আর্জিনিন হচ্ছে আর্জিনিন এটা হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে ওই যে প্রোটিনটাকে ব্রেকডাউন করলে একদম শেষ অবস্থাতে গিয়ে আমরা অ্যামাইনো অ্যাসিডটাকে পাইতেছি। তো এই এল আর্জিনিনটা হেল্প করে হচ্ছে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বা নাইট্রিক অক্সাইড তৈরিতে। ওকে, এবার খেয়াল করো, এটা হচ্ছে একটা রক্তনালী, এটা হচ্ছে একটা রক্তনালী। ঠিক আছে, এটা হচ্ছে আমার দেহের একটা রক্তনালী। যে কোনো একটু ধরো তোমার, হ্যাঁ ধরো আমার হাতের একটা রক্তনালী বা হচ্ছে ভেসেল, শিরা বা হচ্ছে ধমনী, তুমি আলাদা করে নিয়ে আসলা, এই জায়গায় আলাদা করে তুমি নিয়ে আসলা। ঠিক আছে, এই শিরা বা হচ্ছে ধমনীর একদম ভিতরের দিকে একটা লেয়ার থাকে। এই শিরা বা ধমনীর একদম ভিতরের দিকে এখানে একটা লেয়ার থাকে। ঠিক আছে, একদম ভিতরের দিকে এই জায়গায় একটা লেয়ার থাকে। লেয়ার মানে অনেকগুলা কোষ থাকে, এই জায়গায় অনেকগুলা কোষের লেয়ার থাকে এইভাবে। ঠিক আছে, এভাবে অনেকগুলা কোষের লেয়ার থাকে। ঠিক আছে, লেয়ার থাকে, অনেকগুলা কোষের লেয়ার থাকে। ঠিক আছে, একটা ব্লাড ভেসেল বা রক্তনালীর ভিতরের দিকে এরকম অনেকগুলা কোষের লেয়ার থাকে। ঠিক আছে, এই কোষের লেয়ার বা এই কোষগুলাকে আমরা কি বলি? এই কোষগুলাকে বলি হচ্ছে এন্ডোথেলিয়াল কোষ। এন্ডোথেলিয়াল কোষ। ঠিক আছে, এন্ডোথেলিয়াল কোষ, এই কোষগুলাকে আমরা বলি হচ্ছে এন্ডোথেলিয়াল কোষ। তাহলে যে কোনো রক্তনালী ভিতরের দিকে, এরকম একটা কোষ থাকে যেটাকে বলা হয় এন্ডোথেলিয়াল কোষ। ঠিক আছে, এন্ডোথেলিয়াল কোষ। ঠিক আছে, এন্ডোথেলিয়াল কোষ। তো এখানে এই জায়গায় খেয়াল করো, এন্ডো কথাটার মানে হচ্ছে ভিতরে, এন্ডো কথাটার মানে হচ্ছে ভেতরে, আর থেলিয়াল কথাটা দ্বারা মেইনলি বোঝা হচ্ছে লেয়ার। ঠিক আছে, থেলিয়াল কথাটা দ্বারা বোঝায় কি? থেলিয়াল কথাটা দ্বারা বোঝা হচ্ছে লেয়ার অথবা মেমব্রেন। ঠিক আছে, থেলিয়াল কথাটা দ্বারা বোঝায় মেইনলি বোঝায় কি? লেয়ার, স্তর বা হচ্ছে মেমব্রেন বা হচ্ছে কাভারিং। তাহলে একটা রক্তনালীর ভিতরে, এন্ডো মানে হচ্ছে ভিতরে, একটা রক্তনালীর ভিতরের লেয়ার। ঠিক আছে, একটা রক্তনালীর ভিতরের দিকে লেয়ারে তোমার এরকম কিছু কোষ থাকে, এরকম কিছু লাল কোষগুলোকে দেখাচ্ছি, এটাকে বলা এন্ডোথেলিয়াল কোষ। ওকে, এন্ডোথেলিয়াল কোষ। এবার খেয়াল করো, নাইট্রিক অক্সাইড কি কাজ করে? নাইট্রিক অক্সাইড হচ্ছে একটা বেসোডাইলেটর। খেয়াল করো, নাইট্রিক অক্সাইড হচ্ছে বেসোডাইলেটর মানে কি? একটু খেয়াল করো, বেসো কথাটার মানে হচ্ছে ভেসেল,
বেসো কথাটার মানে কি? বেসো কথাটার মানে হচ্ছে বেসেল, আর ডাইলেটর কথাটার মানে হচ্ছে কি প্রসারণ করা, ডাইলেশন বা হচ্ছে প্রসারণ করা, ডাইলেশন বা হচ্ছে প্রসারণ করা, ঠিক আছে, ডাইলেট করা বা হচ্ছে প্রসারণ করা। ওকে, নর্মালি তুমি চিন্তা করো একটা রক্তনালী, ধরো এটা একটা রক্তনালী, এটা একটা রক্তনালী, ঠিক আছে, এটা একটা রক্তনালী, ঠিক আছে, এই রক্তনালীর ডায়ামিটার কতটুকু? এই এতটুকু ডায়ামিটার, ঠিক আছে, এতটুকু হচ্ছে ডায়ামিটার, ঠিক আছে, এটা ভিতরে ফাঁকা জায়গা, এটা ভিতরে ফাঁকা জায়গা হচ্ছে এতটুকু, ঠিক আছে, এটা ভিতরে ফাঁকা জায়গা হচ্ছে এতটুকু, ঠিক আছে। এবার নাইট্রিক অক্সাইড কি করে? নাইট্রিক অক্সাইড হচ্ছে এক ধরনের বেসোডাইলেটর, বেসোডাইলেটর, ঠিক আছে, মানে বেসো মানে হচ্ছে বেসেল, বেসেল মানে রক্তনালী, এটা একটা রক্তনালী, এটাকে প্রসারণ করে বা হচ্ছে ডাইলেট করে, ডাইলেট করা, ডাইলেটের কথাটা কাজটা হচ্ছে ডাইলেট থেকে, ডাইলেট বা হচ্ছে প্রসারণ করা। দেন তুমি চিন্তা করো এই রক্তনালীকে যদি প্রসারণ করে, ঠিক আছে, এই রক্তনালীকে যদি প্রসারণ করে তাহলে কি হবে? এই রক্তনালীকে প্রসারণ করলে এই রক্তনালীর ভিতরে যে ডায়ামিটার মানে ভিতরে যে পুরুত্ব, এটা ছিল এখানে কম, রক্তনালীর ভিতরে পুরুত্বটা ছিল এখানে কম, এটাকে বাড়ায় দিলে পুরুত্বটা কি হবে? বেড়ে যাবে। এই জায়গায় পুরুত্বটা কি হয়ে গেছে? পুরুত্বটা বেড়ে গেছে। ওকে, নরমালি প্রাথমিক অবস্থায় তোমার এখানে বেসেলটা কি ছিল? বেসেলের ভিতরে ডায়ামিটারটা, ডায়ামিটার বা বেসেলের ভিতরে যে পুরুত্বটা, এটা তোমার কি ছিল? কম ছিল, ঠিক আছে, কম ছিল, কম ছিল, ওকে, কম ছিল। দেন তুমি যখন এই বেসেলটার উপর নাইট্রিক অক্সাইড দিছো, তুমি যখন এই বেসেলটার উপর কি দিছো? নাইট্রিক অক্সাইড দিছো, তখন এই বেসেলটার ডায়ামিটার বেড়ে গেছে, ঠিক আছে, মানে হচ্ছে এটা ভিতরে যে জায়গাটা ছিল এটা বড় হয়ে গেছে, বেসেলটা প্রসারিত হয়ে গেছে, বেসেলটা আগে চিকন ছিল এখন প্রসারিত হয়ে গেছে, ঠিক আছে, প্রসারিত হয়ে গেছে, বেসেলটা প্রসারিত হয়ে গেছে। এবং এই প্রসারণে হেল্প করছে কে? নাইট্রিক অক্সাইড, এই প্রসারণে হেল্প করছে কে? নাইট্রিক অক্সাইড। এই জন্য এই নাইট্রিক অক্সাইডকে বলা হয় একটা বেসোডাইলেটর, এই জন্য নাইট্রিক অক্সাইডটাকে বলা হয় কি? একটা বেসোডাইলেটর। বেসো কথাটার মানে হচ্ছে বেসেল, বেসেল কথাটার মানে হচ্ছে রক্তনালী, রক্তনালীকে কি করে? সে প্রসারণ করে। তাহলে এটা একটা সংকুচিত রক্তনালী ছিল, এটা একটা সংকুচিত রক্তনালী ছিল, ঠিক আছে, এটাকে কি করছে? এটাকে সে প্রসারণ করে দিছে, এটাকে সে প্রসারণ করে দিছে, ঠিক আছে, এটাকে সে কি করে দিছে? প্রসারণ করে দিছে, ঠিক আছে, এটাকে সে কি করে দিছে? প্রসারণ করে দিছে। আচ্ছা, এটাকে সে কি করে দিছে? প্রসারণ করে দিছে। ওকে, এটাকে সে কি করে দিছে? প্রসারণ করে দিছে, ঠিক আছে। একজন বলছে N2O হবে, আরে ভাই N2O তো নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, এতটুকু তো বিশ্বাস করতে হবে নাকি? এমনি তো দুইটা বলে প্রেস করে আসি নাই, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড হচ্ছে, ঠিক আছে, হচ্ছে নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি হচ্ছে লাফিং গ্যাস, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইডকে আমি কি বলি? N2O, N2O হচ্ছে নাইট্রাস অক্সাইড, এবং এই নাইট্রাস অক্সাইডকে আমরা কি বলি? লাফিং গ্যাস, ঠিক আছে। আর এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড NO, ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড বা হচ্ছে NO, ঠিক আছে, নাইট্রিক অক্সাইড বা হচ্ছে NO, ঠিক আছে। তাহলে এটা একটা কি? এটা একটা হচ্ছে বেসোডাইলেটর, ঠিক আছে, এটা একটা বেসোডাইলেটর, এটা একটা বেসোডাইলেটর, তার মানে সে বেসেলকে কি করে? এটাকে কি করে? এটাকে হচ্ছে বেসেলটাকে কি করে? সে হচ্ছে প্রসারণ করে, ঠিক আছে, ডাইলেট করে, ঠিক আছে, ডাইলেট করে, ডাইলেট করে। ওকে, হুম, ওকে, ওকে। তাহলে কোনো একটা ডিজিজে আমার এরকম হয় যে আমার রক্তনালীটা সংকুচিত হয়ে গেছে, রক্তনালীটা যদি সংকুচিত হয়ে যায়, ঠিক আছে, রক্তনালীটা যদি সংকুচিত হয়ে যায়, খেয়াল করো, রক্তনালীটা যদি সংকুচিত হয়ে যায়, তখন এর ভিতরে রক্ত যখন যাবে, এর ভিতর দিয়ে রক্ত যখন যাবে, তখন রক্তটা অনেক বাধাপ্রাপ্ত হবে, অনেক বাধাপ্রাপ্ত হবে, অনেক রেজিস্ট্যান্স ফিল করবে, ঠিক আছে, অনেক বাধার সম্মুখীন হবে। ফলে এই জায়গার রক্তচাপ বেড়ে যাবে, এই জায়গার কি হবে? রক্তচাপ বেড়ে যাবে, ঠিক আছে, ওই জায়গায় কি বেড়ে যাবে? রক্তচাপ বেড়ে যাবে। তখন আমরা যখন নাইট্রিক অক্সাইডটা ইউজ করব, নাইট্রিক অক্সাইডটা ইউজ করব, তখন সে কি করবে? তখন সে হচ্ছে এই রক্তনালী যেটা চিকন হয়ে গেছিল, সংকুচিত হয়ে গেছিল, এটাকে প্রসারণ করবে, ডাইলেট করবে, ঠিক আছে, ডাইলেট করবে। এজন্য হাইপারটেনশন বা হচ্ছে যাদের রক্তচাপ অনেক বেশি, এদের ক্ষেত্রে নাইট্রিক অক্সাইড কুড বি এ গুড ড্রাগ, এটা একটা ভালো একটা ইউজ হতে পারে, ঠিক আছে, এটা একটা ভালো ড্রাগ হিসাবে ইউজ হতে পারে, ঠিক আছে, এটা একটা ভালো ড্রাগ হিসাবে ইউজ হতে পারে। বুঝতে পারছো?
তাহলে যাদের হাইপারটেনশন আছে, অনেকের হাইপারটেনশন থাকে বা হচ্ছে যখন কারো উচ্চ রক্তচাপ থাকে, ঠিক আছে, তখন কিন্তু এই নাইট্রিক অক্সাইডটাকে ইউজ করা যায়। ঠিক আছে, নাইট্রিক অক্সাইডটাকে ইউজ করা যায়। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এ পর্যন্ত ক্লিয়ার কিনা, এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। একটু মেডিসিনও পড়াই দিলাম, এ পর্যন্ত ক্লিয়ার কিনা আমি একটু বলো, আমি সবার কমেন্ট পড়বো, আমাকে একটু বলো এ পর্যন্ত ক্লিয়ার কিনা। ঠিক আছে, অনেক সময় পালমোনারি হাইপারটেনশনে ইউজ করে। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আর বলার কথা না, এগুলো নিয়ে আর কথা বলবো না। ক্লিয়ার কিনা? ওকে, যাই হোক, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? সবকিছু বুঝছো কিনা? ওকে, তারপরে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে যে রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। ঠিক আছে, আচ্ছা হাইড্রোজেন সালফাইড খেয়াল করো, H2S। ঠিক আছে, H2S বা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এটা কি কাজ করে? নরমালি অবস্থা আমি তোমাকে একটু আগে দেখাইছি যে এটা হচ্ছে রক্তনালী, এটা হচ্ছে রক্তনালী। তাহলে এই রক্তনালীকে যে প্রসারণ করবে, ধরো রক্তনালীর ডায়ামিটারটাকে বাড়াই দিল, এরকম এত বাড়াই দিল, ঠিক আছে, এত বাড়াই দিল ডায়ামিটারটাকে, নরমাল অবস্থা এতটুকু ছিল, এখন এত বাড়াই দিল। এটা যে করে সে হচ্ছে বেসোডাইলেটর। ঠিক আছে, এটা যে করে সে হচ্ছে বেসোডাইলেটর। বেসোডাইলেটর মানে হচ্ছে ভেসেলটাকে ডাইলেট করতেছে, ভেসেলটাকে ডাইলেট করতেছে। ঠিক আছে, বেসোডাইলেটর মানে হচ্ছে ভেসেলটাকে সে কি করতেছে? ডাইলেট করতেছে। ঠিক আছে, ডাইলেট করতেছে। বাট এই জায়গায় H2S কে আমরা দেখলাম, H2S এর ক্ষেত্রে তারা বললো যে হচ্ছে রক্তনালীর সংকোচন করে, রক্তনালীকে কি করে? সংকোচন করে। রক্তনালী কি করে? রক্তনালীকে সংকোচন করে। এটাকে ইংলিশে বলা হচ্ছে বেসোকনস্ট্রিকশন। বেসোকনস্ট্রিকশন, ঠিক আছে, বেসোকনস্ট্রিকশন। বেসোকনস্ট্রিকশন, বেসো কথাটার মানে কি? বেসো কথাটার মানে হচ্ছে বেসেল। বেসো কথাটার মানে হচ্ছে বেসেল বা হচ্ছে রক্তনালী। আর কনস্ট্রিকশন মানে কি? কনস্ট্রিকশন মানে হচ্ছে সংকোচন করা। কনস্ট্রিকশন মানে কি? সংকোচন করা। কনস্ট্রিকশন মানে হচ্ছে কি? সংকোচন করা। ঠিক আছে, নর্মাল এই অবস্থায় তোমার ডায়ামিটার এতটুকু ছিল, এটাকে যদি আমি আরো চিকন করে দিই, তাহলে আমি কি করলাম? এটাকে সংকোচন করে দিলাম। ঠিক আছে, এটাকে আরো কি করে দিলাম? সংকোচন করে দিলাম। এটা কাজ করে হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে বেসোকনস্ট্রিকশন। ঠিক আছে, বেসোকনস্ট্রিকশন। আর নর্মাল অবস্থায় ডায়ামিটার এতটুকু ছিল, এটাকে যদি আরো বাড়াই দেই, আরো যদি বাড়াই দেই, তখন এটাকে বলা হয় বেসোডাইলেশন, যেটা একটু আগে বললাম নাইট্রিক অক্সাইড যেটা করে, নাইট্রিক অক্সাইড যেটা করে। ঠিক আছে, এবং এই জায়গায় আমাদের বইতে বলছে যে ঠিক আছে, H2S বা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, H2S বা হাইড্রোজেন সালফাইড সে রক্তনালীর সংকোচন করে। রক্তনালীকে কি করে? রক্তনালীকে সংকোচন করে, চিমাই দেয়, সংকোচন করে, এরকম করে দেয়। ঠিক আছে, রক্তনালীকে সংকোচন করে। ঠিক আছে, বাট আলটিমেটলি এটা তুমি যখন মানে কারেক্ট ইনফরমেশন যেটা, কারেক্ট ইনফরমেশন হচ্ছে যে হাইড্রোজেন সালফাইডটা বেসো কনস্ট্রিকশনও করতে পারে, বেসো ডাইলেশনও করতে পারে, মানে বেসেলটাকে সংকোচনও করতে পারে, বেসেলটাকে প্রসারণও করতে পারে। আমি জানি না কেন আজমল স্যার লিখছে যে ও শুধুমাত্র ও বেসো কনস্ট্রিকশন করে, মানে রক্তনালীর সংকোচন করে, মানে অপোজিট কাজ করে। একজন বলছে অপোজিট কাজ করে, বাট যদি আমরা মানে প্রকৃতপক্ষে সাইন্টিফিক কথা বলি বা সায়েন্সের কথা বলি, তাহলে দেখা যায় যে H2S টা মাঝে মাঝে বেসোডাইলেশনের কাজ করে, মানে ভেসেলটাকে প্রসারণ করতে হেল্প করে। বাট আমাদের এই জায়গায় যেহেতু আমাদের আজমল স্যার বলছে যে রক্তনালীকে সংকোচন করে, তাহলে আমরা এই লেভেলে এতটুকু মনে রাখবো যে হচ্ছে বেসো কনস্ট্রিক্টর। ঠিক আছে, এই লেভেলে আমরা মনে রাখবো কি? এই লেভেলে আমরা মনে রাখবো হচ্ছে এ হচ্ছে বেসো কনস্ট্রিক্টর, যে বেসো কনস্ট্রিকশন করে। ঠিক আছে, যে বেসো ডাইলেশন করে, বেসো ডাইলেশন, ভেসেলটাকে ডাইলেট করতেছে, তাহলে সে হচ্ছে বেসো ডাইলেটর। ঠিক আছে, তাহলে যে হচ্ছে ভেসেলটাকে ডাইলেট করতেছে, যে ভেসেলটাকে ডাইলেট করতেছে, সে হচ্ছে বেসো ডাইলেটর। ঠিক আছে, এগুলা বিস্তারিত লাগবে না, জাস্ট বেসো ডাইলেটর আর বেসো কনস্ট্রিক্টর লেখারও দরকার নাই। তাহলে নাইট্রিক অক্সাইডটা আমাদের বইয়ের অনুযায়ী নাইট্রিক অক্সাইডটা কি করতেছে? তোমার হচ্ছে যে ভেসেলটাকে প্রসারণ করতেছে, বেসো ডাইলেশন করতেছে। ঠিক আছে, আর হাইড্রোজেন সালফাইডটা হচ্ছে রক্তনালীকে সংকোচন করতেছে। রক্তনালীকে সংকোচন করতেছে মানে কি করতেছে? বেসো কনস্ট্রিকশন করতেছে, ভেসেলটাকে কনস্ট্রিক্ট করতেছে। ওকে, ভেসেলটাকে কি করতেছে? সংকোচন করতেছে। ওকে, এরপর আসো। ওকে, এরপর দেখো, এগুলো অনেক সময় দেহের অনাক্রম্যতায় সাড়া প্রদান করে, মানে ইমিউন রেসপন্স। আমরা এই জিনিসটা ইমিউন রেসপন্স কিভাবে কাজ করে মানবদেহের প্রতিরক্ষায় খুব সুন্দরভাবে পড়বো। আপাতত মনে রাখো যে সেটা অনাক্রম্যতা সাড়া দান বা ইমিউন রেসপন্সেও হেল্প করতে পারে। ওকে, হেল্প করতে পারে।
আচ্ছা, এরপর হচ্ছে এগুলা পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে কোষ টিস্যু থেকে ফুসফুসে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড বহন করে, পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে। তাহলে এটা একটা ইনফরমেশন যেটা আমরা একটু মনে রাখতে পারি এক্সট্রা করে, পটাশিয়াম বাইকার্বনেট KHCO3, পটাশিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তাহলে এগুলো পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে কোষ টিস্যু থেকে ফুসফুসে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তাহলে আমাদের নর্মাল কোষ যেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেটাকে বহন করার জন্য এরা হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেটের সাহায্যে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডটাকে পরিবহন করতে পারে। ওকে, তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা? এই পর্যন্ত যা যা পড়াইছি আমি তোমাদেরকে, নাইট্রিক অক্সাইড যেটা হচ্ছে বেসোডাইলেটর, মানে বেসেলটা সংকোচন অবস্থা ছিল বা নর্মাল অবস্থায় ছিল, এতটুকু ডায়ামিটার ছিল, এটাকে বাড়াই দিছে, বেসেলটাকে ডাইলেট করে দিছে। আর নর্মাল অবস্থা এরকম ছিল, বেসোকনস্ট্রিক্টর, মানে এটাকে কনস্ট্রিকশন করে দিছে, ঠিক আছে, ছোট করে দিছে, আরো সংকুচিত করে দিছে। সেটা করছে আমাদের H2S বা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ওকে, আর লাস্টের জিনিসটা কি, যে পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে কোষ টিস্যু থেকে ফুসফুসে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড বহন করে। ঠিক আছে, পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে, পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে কোষ টিস্যু থেকে ফুসফুসে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, এবং এই কাজে হচ্ছে আমাদের আরবিসিটা হেল্প করতেছে। ঠিক আছে, আরবিসি বা হচ্ছে লোহিত রক্তকণিকাটা হেল্প করতেছে। ঠিক আছে, আরবিসি বা হচ্ছে লোহিত রক্তকণিকাটা হেল্প করতেছে। ওকে, আরবিসি বা লোহিত রক্তকণিকাটা হেল্প করতেছে পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড পরিবহন করার জন্য। ওকে, এরপরে শ্বেত রক্তকণিকা বা হচ্ছে লিউকোসাইট। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা বা হচ্ছে লিউকোসাইট। ওকে, এবার আসো, তাহলে ওই জিনিসটা তোমাদের মোটামুটি নোট করা হয়ে গেছে আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, কারণ বইতে থাকে নোট করার দরকার নাই, প্রত্যেকটা জিনিস লিখতে 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 পড়াইতে গেলে এই চ্যাপ্টারটা সারা জীবনে শেষ হবে না, বুঝছো? আমি সবকিছু বোঝার চেষ্টা করি। দেখো, শ্বেত রক্তকণিকা হচ্ছে হিমোগ্লোবিন বিহীন, শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন বিহীন। একটু আগে আমি বলছি যে লোহিত রক্তকণিকা এটা লাল কেন দেখাচ্ছে, কারণ এই জায়গায় আমার হিমোগ্লোবিনটা আছে, লোহিত রক্তকণিকাটা হিমোগ্লোবিনটা আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছো কিনা? অনেক কিছু পড়াইছি, বেসো ডাইলেশন, বেসেলটাকে ডাইলেট করা, বেসো কনস্ট্রিকশন, বহুত কিছু পড়াইছি, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, এবারে এসো শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। এই জায়গায় আমার কি নাই? এই জায়গায় আমার হচ্ছে যে হিমোগ্লোবিনটা নাই, হিমোগ্লোবিন নাই, হিমোগ্লোবিন নাই। তাহলে আরবি হিমোগ্লোবিন যদি থাকতো তাহলে এটা হচ্ছে লাল দেখাইতো, নর্মালি লাল দেখাইতো। এখন তো আমার হিমোগ্লোবিন নাই, হিমোগ্লোবিন নাই, এই জন্য এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। হিমোগ্লোবিন নাই, এজন্য এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা হচ্ছে লিউকোসাইট। ঠিক আছে, লিউকোসাইট, লিউকোসাইট, লিউকো সুন্দর করে লেখা আছে, লিউকোস মানে কি? বর্ণহীন। ঠিক আছে, লিউকোসাইটের লিউকো মানে কি? লিউকোসাইটের লিউকোস মানে হচ্ছে বর্ণহীন। ঠিক আছে, লিউকোসাইটের বর্ণ মানে হচ্ছে লিউকোসাইট মানে হচ্ছে বর্ণহীন। ঠিক আছে, লিউকোসাইট মানে কি? লিউকোসাইট মানে হচ্ছে বর্ণহীন, বর্ণহীন। ওকে, যেমন লিউকোস বা এটাকে তুমি LEUKOS এটাও লিখতে পারো, KOS ও লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটার মানে হচ্ছে LEUKOS মানে হচ্ছে লিউকোস মানে হচ্ছে বর্ণহীন, বর্ণহীন মানে হচ্ছে সাদা বর্ণের। দেন কাইটোস মানে তো কোষ, এটা তোমরা জানো। তাহলে বর্ণহীন কোষ, বর্ণহীন কোষ, এবং এই জায়গায় কি নাই? এই জায়গায় হিমোগ্লোবিন নাই, এবং নিউক্লিয়াস যুক্ত, এই জায়গায় নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে, এই জায়গায় নিউক্লিয়াস যুক্ত বড় কোষ। ঠিক আছে, তাহলে কোনো রঞ্জক পদার্থ থাকে না বলে এরা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা বা হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল। কেন শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসল? কারণ এই জায়গায় তোমার হচ্ছে কোনো রঞ্জক পদার্থ থাকে না, মানে হচ্ছে হিমোগ্লোবিন থাকে না। ঠিক আছে, হিমোগ্লোবিন থাকে না। ওকে, এরপরের লাইন যেটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এরপরের লাইন যেটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যে শ্বেত রক্তকণিকাকে দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলে। ঠিক আছে, কেউ যদি লিখতে চাও লিখতে পারো, শ্বেত রক্তকণিকাকে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলে। ভ্রাম্যমাণ, ভ্রাম্যমাণ এটার ইংলিশ কি? ভ্রাম্যমাণ এটার ইংলিশ কি? ভ্রাম্যমাণ এটার ইংলিশ হচ্ছে মোবাইল। ভ্রাম্যমাণ এটার ইংলিশ হচ্ছে মোবাইল। ঠিক আছে, ভ্রাম্যমাণের ইংলিশ হচ্ছে মোবাইল। ঠিক আছে, আর প্রতিরক্ষাকারী এটার ইংলিশ হচ্ছে ডিফেন্সিভ। প্রতিরক্ষাকারী এটার ইংলিশ হচ্ছে ডিফেন্সিভ। প্রতিরক্ষাকারী এটার ইংলিশ কি? প্রতিরক্ষাকারী এটার ইংলিশ হচ্ছে ডিফেন্সিভ। ঠিক আছে, ডিফেন্সিভ। একক মানে কি? ইউনিট। একক মানে কি? একক মানে হচ্ছে ইউনিট। ঠিক আছে, একক মানে কি? একক মানে হচ্ছে ইউনিট। তাহলে এটাকে বলা হয় হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট। মোবাইল
মোবাইল ডিফেন্সিভ ইউনিট। ঠিক আছে, মোবাইল ডিফেন্সিভ, মোবাইল ডিফেন্সিভ ইউনিট, মোবাইল ডিফেন্সিভ ইউনিট কেন বলা হয় আমি তোমাকে বলতেছি। তাহলে এটা হচ্ছে আমার খ নাম্বারের প্রশ্ন, যে শ্বেত রক্তকণিকাকে কেন ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয়, ঠিক আছে, বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলা হয়। কারণ শ্বেত রক্তকণিকা মানুষের রক্তের ভিতরে কিন্তু সব সময় এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতেছে। ফার্স্ট কথা, যে শ্বেত রক্তকণিকা আমাদের দেহের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় সব সময় চলাচল করতেছে, তার মানে সে হচ্ছে সবসময় মোবাইল। মোবাইল মানে হচ্ছে চলনশীল, আমাদের দেহের রক্তনালীর ভিতরে সে সারাক্ষণ চলাচল করতেছে, তার মানে সে হচ্ছে মোবাইল বা হচ্ছে চলনশীল। মোবাইল বা চলনশীল এটাকে আমরা আরেক নামে বলতে পারি যে সে হচ্ছে ভ্রাম্যমাণ। ঠিক আছে, সে হচ্ছে ভ্রাম্যমাণ বা হচ্ছে সে চলনশীল, এবং সে রূপ কি করে ডিফেন্সিভ, মানে কি দেহের ভিতরে যদি কোনো একটা জীবাণু আসে, দেহের ভিতরে যদি কোনো জীবাণু আসে, দেহের ভিতরে যদি কোনো একটা জীবাণু প্রবেশ করে, সে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তার বিরুদ্ধে কি গড়ে তোলে? প্রতিরোধ গড়ে তোলে, প্রতিরক্ষা গড়ে তোলে। তার মানে হচ্ছে একটা ডিফেন্সিভ লাইন তৈরি করে বা ডিফেন্স তৈরি করে। ডিফেন্সটাকে কি বলা হয়? প্রতিরক্ষা। ডিফেন্সিভ মানে হচ্ছে প্রতিরক্ষাকারী, আর ইউনিট মানে হচ্ছে একক। ঠিক আছে, তাহলে শ্বেত রক্তকণিকাকে বলা হয় হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বা হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট। কারণ সে কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করে। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কি করে? সে জীবাণু বক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস আমি প্রথম ক্লাসেই তোমাদেরকে বলছিলাম ফ্যাগোসাইটোসিস মানে কি। ফ্যাগোসাইটোসিস মানে কোত্থেকে আসছে? ফ্যাগেন, 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 ফ্যাগেন মানে কি? ফ্যাগেন মানে হচ্ছে টু ইট বা হচ্ছে বক্ষণ করা। ফ্যাগেন, ফ্যাগেন, ফ্যাগেন মানে হচ্ছে টু ইট। ফ্যাগেন মানে হচ্ছে টু ইট, খাওয়া বা হচ্ছে বক্ষণ করা, বক্ষণ করা, ফ্যাগেন। ঠিক আছে, ফ্যাগেন মানে হচ্ছে টু ইট বা হচ্ছে বক্ষণ করা। ঠিক আছে, বক্ষণ করা, বক্ষণ করা, ফ্যাগেন বা টু ইট বা হচ্ছে বক্ষণ করা। ঠিক আছে, আর সাইটোসিস মানে কি? সাইটোসিস মানে কি? সাইটোসিস মানে কি? সাইটোসিস, ঠিক আছে, সাইটোসিস, সাইটোসিস দ্বারা মেইনলি বোঝা হচ্ছে কোষের একটা প্রক্রিয়া। ঠিক আছে, সাইটোসিস দ্বারা মেইনলি বোঝায়, সাইটো মানে তো কোষ, তোমরা জানো। ঠিক আছে, সাইটো মানে তো কোষ। ঠিক আছে, আর ওসিস বলতে মেইনলি কি বোঝায়? ওসিস বলতে মেইনলি বোঝায় হচ্ছে একটা প্রক্রিয়া। ঠিক আছে, ওসিস বলতে মেইনলি কি বোঝায়? ওসিস বলতে মেইনলি কি বোঝায়? ওসিস বলতে মেইনলি কি বোঝায়? ওসিস বলতে মেইনলি বোঝায় হচ্ছে একটা প্রক্রিয়া বা হচ্ছে একটা প্রসেস। ঠিক আছে, ওসিস বলতে মেইনলি একটা বোঝায় একটা কন্ডিশন বা অবস্থা বা হচ্ছে প্রসেস। ঠিক আছে, প্রসেস। আর সাইটো, সাইট, সাইট কথাটা দ্বারা মেইনলি কি বোঝায়? সাইট কথাটা দ্বারা মেইনলি বোঝায় হচ্ছে একটা কোষ। ঠিক আছে, তাহলে ফ্যাগোসাইটোসিস, ফ্যাগেন মানে হচ্ছে টু ইট বা হচ্ছে বক্ষণ করা। ঠিক আছে, একটা কোষ যখন বক্ষণ করে তখন সেটাকে বলা হয় হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, তাহলে এই শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস করে। ওকে, চলো আমরা একটা জিনিস দেখি। ঠিক আছে, একটা জিনিস তোমাদেরকে দেখাই যে ফ্যাগোসাইটোসিস কিভাবে হয়। একটা জিনিস আমি তোমাদের দেখাই, এই যে এই চিত্রটা খেয়াল করো, এই চিত্রটা খেয়াল করো। ঠিক আছে, এই যে সুন্দর করে দেখছো, এই যে আমার নিউট্রোফিল সাহেব, দেখছো এই যে আমার নিউট্রোফিল, এই যে নিউট্রোফিল সাহেব, সেখানে জীবাণু উপস্থিত, এই জীবাণু কই গেল? ঠিক আছে, এই যে ছোট ছোট জীবাণু, দেখছো ছোট ছোট জীবাণু, এই ছোট ছোট জীবাণু, হ্যাঁ, সুন্দর করে সে বক্ষণ করতেছে, মনে হচ্ছে তোমাদেরকে সিনেমা হলে সিনেমা দেখাইতেছে। ঠিক আছে, যে এই শ্বেত রক্তকণিকাটা সে হচ্ছে রক্ত ঘুরে বেড়াচ্ছে, এই শ্বেত রক্তকণিকাটা রক্ত ঘুরে বেড়াচ্ছে, কারণ ওই যে ছোট জীবাণুটা, ওই যে জীবাণুটা, এই ছোট জীবাণু কই গেল, কই গেল, সে তাকে বক্ষণ করবে। ঠিক আছে, কই গেল, কই গেল, তাকে সে বক্ষণ করবে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে শ্বেত রক্তকণিকাটাকে আমরা কি বলবো? এই জায়গায় জন্য আমরা বলবো হচ্ছে এটা মোবাইল ডিফেন্সিভ ইউনিট। ঠিক আছে, এই যে এখানে আমার এই যে ছোট কণিকাটা, এই যে আমাদের জীবাণুটাকে এই নিউট্রোফিল গিয়ে শ্বেত রক্তকণিকা গিয়ে তাকে কি করতেছে? বক্ষণ করতেছে। তাকে কি করতেছে? তাকে গিয়ে কি করতেছে? বক্ষণ করতেছে। ঠিক আছে, তাকে কি করতেছে? বক্ষণ করতেছে। ওকে, আসো, এবার আসো। তাহলে এই জায়গায় এরপর খেয়াল করো যে শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট আকারবিহীন, মানে এক এক ধরনের শ্বেত রক্তকণিকার এক এক রকম আকার। ঠিক আছে, এদের নির্দিষ্ট কি নাই? এক এক রকম শ্বেত রক্তকণিকার এক এক রকম আকার। ঠিক আছে, এক এক রকম আকার, তার মানে এদের নির্দিষ্ট আকার নাই, প্রয়োজনে আকার পরিবর্তিত হয়। একটু আগে দেখছো না, সে এমিবার মতো চলাচল করে, এমিবার মতো ঘনপথ সৃষ্টি করে চলাচল করে। একটু আগে তো আমরা দেখলাম যে সে এমিবার মতো, যে এমিবা যেরকম এরকম ঘনপথ সৃষ্টি করে, ঘনপথ সৃষ্টি করে চলাচল করে, এরকম ঘনপথ তৈরি করতেছে। ঠিক আছে, হঠাৎ করে তার এরকম ঘনপথ তৈরি করতেছে। ঠিক আছে, ঘনপথ মানে হচ্ছে যে পায়ের মতো অভিক্ষেপ। ধরো এরকম এমিবা আছে, এরপর সে এখান থেকে একটা পা গজাইলো, এখান থেকে একটা পা গজাইলো, এখান থেকে একটা পা গজাইলো, এরকম ঘনপথ তৈরি করে। ঠিক আছে, ঘনপথ তৈরি করে, এরকম হচ্ছে এই
আমার ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা গুলো এরকম তার হচ্ছে যে ফনাপথ সৃষ্টি করে তার আকার চেঞ্জ করতে পারে, ঠিক আছে, এমিবার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। ওকে, তারপর দেখো নিউক্লিয়াস প্রথমে গোল বা হচ্ছে ডিম্বাকার হয়, কিন্তু বায়ু বৃদ্ধির সাথে সাথে বৃক্কাকার ও অশ্বক্ষুরাকার আকার ধারণ করে, ঠিক আছে। এই জিনিসটা কি দেখো, প্রথমে বলতেছে যে এদের নিউক্লিয়াসটা নরমালি ধরো এরকম প্রাথমিক অবস্থায় গোল ছিল, ধরো প্রাথমিক অবস্থায় গোল এরকম গোল ছিল, ঠিক আছে। প্রাথমিক অবস্থায় ধরো এটা লাল দিয়ে দিলাম, প্রাথমিক অবস্থায় গোল ছিল, ঠিক আছে, প্রাথমিক অবস্থায় এরকম গোল ছিল, ঠিক আছে। কিন্তু যখন বল বৃদ্ধি হয় বা হচ্ছে এদের যখন বৃদ্ধি হয়, ঠিক আছে, তখন নিউক্লিয়াসটা আস্তে আস্তে এই অবস্থা থেকে তোমার হচ্ছে এরকম এরকম কিডনির মতো হয়ে যায়, বৃক্কাকার হয়ে যায়, ঠিক আছে, বৃক্কাকার হয়ে যায়, ঠিক আছে, বৃক্কাকার হয়ে যায়, এরকম কিডনির মতো বা হচ্ছে বৃক্কাকার হয়ে যায়, ঠিক আছে, বৃক্কাকার হয়ে যায়। বৃক্কাকার হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখন প্রাথমিক অবস্থায় সে কিন্তু এরকম ছিল, ঠিক আছে, প্রাথমিক অবস্থায় সে কিন্তু গোলাকার ছিল, কিন্তু পরবর্তীতে দেখো এখানে কি, এটা যদি নিউক্লিয়াস হয়, ঠিক আছে, এটা চারদিকে এই জায়গাটাকে সাইটোপ্লাজমটা যখন চাপ দেয় তখন সে এরকম হয়ে যায়, ঠিক আছে, এরকম হয়ে যায়, এরকম কিডনির মতো হয়ে যায়, বা হচ্ছে অশ্বক্ষুর আকৃতি। অশ্বক্ষুর মানে হচ্ছে অশ্ব মানে ঘোড়া, ঘোড়ার পায়ের মতো এরকম হয়ে যায়, ঠিক আছে, ঘোড়ার পায়ের মতো এরকম হয়ে যায়, ঠিক আছে, ঘোড়ার পায়ের মতো এরকম হয়ে যায়, হর্স শেপড, ঠিক আছে, ঠিক আছে, অনেকটা শেপটা অনেকটা হচ্ছে এরকম, ঠিক আছে, অনেকটা হচ্ছে এরকম শেপ, ঠিক আছে, বা হচ্ছে অনেকটা এরকম শেপ, ঠিক আছে, এটা হচ্ছে হর্ষ বা হচ্ছে অশ্বক্ষুর, ঠিক আছে, অশ্বক্ষুর শেপটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে, এরকম হচ্ছে অনেকটা হর্ষ বা হচ্ছে অশ্বক্ষুর, অশ্বের খুর, ঠিক আছে, অশ্ব বা হচ্ছে ঘোড়ার খুর, যাই হোক। ওকে, তাহলে মেইনলি সাইটোপ্লাজমের চাপে একসময় সে এরকম হয়ে যায়, ঠিক আছে। এটার অনেকগুলা, এটা কারণ ছাড়াও সাইটোপ্লাজমের চাপ এই কারণ ছাড়াও অনেকগুলা শারীরতাত্ত্বিক কারণেও হয়। যেমন এদের হচ্ছে যে তোমার ধরো এদের সাইটোপ্লাজমে হচ্ছে অনেক অঙ্গাণু থাকে, ঠিক আছে, এই অঙ্গাণুগুলোকে জায়গা করে দিতে বা আরো অনেক শারীরবৃত্তীয় কাজের জন্য এরা কিন্তু নিউক্লিয়াসটার সাইজ কিন্তু চেঞ্জ করে ফেলে, শেপ কিন্তু চেঞ্জ করে ফেলে। মেনলি সাইটোপ্লাজমের চাপে এদের এরকম শেপ হয়ে যায়, ঠিক আছে, এরকম শেপ হয়ে যায়। ওকে, আচ্ছা, এরপর দেখো মানব দেহের প্রতি, তাহলে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের চাপে এক প্রান্তে অবস্থান নেয়, রক্তকণিকার থেকে বড়, মানে আরবিসি থেকে ডাব্লিউবিসি সাইজটা কিন্তু বড় হয়, আরবিসি থেকে ডাব্লিউবিসি সাইজ বড় হয়। ওকে, মানব দেহের প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 11,000 প্রতি ঘন মিলিমিটার গত ক্লাসে পড়েছিলাম ঘন মিলিমিটার, ঠিক আছে, 1 কিউবিক মিলিমিটার, ঠিক আছে, প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 11,000 গড়ে কতগুলো থাকে 7,500। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যে প্রতি ঘন মিলিমিটার রক্তে কতটুকু শ্বেত রক্তকণিকা থাকে, 4 থেকে 11,000, ঠিক আছে, 4 থেকে 11,000 বা গড়ে হচ্ছে 7,500, ঠিক আছে, গড়ে কতটুকু, গড়ে হচ্ছে 7,500, ঠিক আছে, 7,500 তোমার কি থাকবে, 7,500 হচ্ছে তোমার কি থাকবে, শ্বেত রক্তকণিকা থাকবে, লিউকোসাইট মনে থাকবে এটা। দেখো লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার গড় অনুপাত কত, 600:1, ঠিক আছে, 600:1, 600টা লোহিত রক্তকণিকা আর একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। তাহলে লোহিত রক্তকণিকা যদি 600টা থাকে তাহলে শ্বেত রক্তকণিকা থাকবে হচ্ছে একটা, লোহিত রক্তকণিকা যদি থাকে হচ্ছে 600টা তাহলে শ্বেত রক্তকণিকা থাকবে হচ্ছে একটা, ঠিক আছে, 600:1, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। শিশু ও অসুস্থ মানবদের সংখ্যা বেড়ে যায়, শিশুদের দেহে প্রচুর জীবাণু অ্যাটাক করে, এই জন্য এদের শ্বেত রক্তকণিকার সংখ্যা কিন্তু একটু বেশি থাকবে।
দেন অসুস্থ হলে, অসুস্থ হয়েছে মানে কি তোমার শরীরে জীবাণু প্রবেশ করছে, তাহলে তোমার শরীরে যদি জীবাণু প্রবেশ করে তখন তোমার দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা কিন্তু বেড়ে যাবে, কারণ জীবাণু ঢুকছে, জীবাণুকে মারতে হবে। মারবে কে? মারবে হচ্ছে আমাদের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বা হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট, তাকে মারবে। তাহলে তখন যখন আমি জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারবো। ওকে, তাহলে একবার ন্যানো রিক্যাপ করি, কুইক রিক্যাপ করি যে হচ্ছে শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন বিহীন নিউক্লিয়াস যুক্ত বড় কোষ, ঠিক আছে, এবং এটা রঞ্জক থাকে না, কোনো রঞ্জক থাকে না, হিমোগ্লোবিন থাকে না, এজন্য এটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা, এবং এটাকে বলা হয় দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বা হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট, ঠিক আছে। নিউক্লিয়াস প্রথমে গোল বা ডিম্বাকার থাকে, কিন্তু যখন তার বয়স হয় বায়ু বৃদ্ধি হয়, তখন এটা হচ্ছে তোমার বৃত্তাকার বা অশ্বক্ষুরাকার ধারণ করে সাইটোপ্লাজমের চাপে, ঠিক আছে। সাইটোপ্লাজমের চাপে হচ্ছে সে অশ্বক্ষুরাকৃতি ধারণ করে। কেন ধারণ করে? কারণ সে হচ্ছে সাইটোপ্লাজমের জন্য একটু বেশি জায়গা করে দিতে চায়, সাইটোপ্লাজমটাকে একটু বেশি জায়গা করে দিতে চায়, যাতে সাইটোপ্লাজম একটু জায়গা পায় তার বিভিন্ন অঙ্গাণু, যেমন লাইসোজোমটা খুবই হেল্পফুল, কিন্তু ফ্যাগোসাইটোসিস করার জন্য লাইসোজোমটা কিন্তু খুবই হেল্পফুল, ঠিক আছে, খুবই হেল্পফুল। তাহলে এই লাইসোজোমটাকে জায়গা করে দেওয়ার জন্য কিন্তু তার সাইটোপ্লাজমের স্পেসটা একটু বেশি দরকার, তখন সাইটোপ্লাজমটা কি করে? নিউক্লিয়াসটাকে চাপ দেয়, ঠিক আছে, নিউক্লিয়াসটাকে কি করে? চাপ। একটু পরে আমরা দেখবো যে এই নিউক্লিয়াসটা খুবই হেল্পফুল, যখন এই ধরো একটা শিশুকে যে এটা ধরো কোন একটা জীবাণু অ্যাটাক করে, এই জায়গায় যদি কোনো একটা জীবাণু অ্যাটাক করে বা কোনো একটা সমস্যা হয়, তখন এই রক্তনালী থেকে মাঝে মাঝে তোমার কি চলে আসে? এই রক্তনালী থেকে মাঝে মাঝে তোমার শ্বেত রক্তকণিকা বাইরে বের হয়ে আসে, বাইরে বের হয়ে এই জীবাণুটাকে ভক্ষণ করতে চায়। তাহলে এই কাজে ধরো রক্তনালীর ভিতরে শ্বেত রক্তকণিকা আছে, আর এই জায়গায় আমার জীবাণু আছে, তখন এই যে শ্বেত রক্তকণিকাটা এই তোমার হচ্ছে যে এই যে রক্তনালীটা এটাকে ভেদ করে, ঠিক আছে, এটাকে ভেদ করে যখন বাইরে চলে আসবে, এই জায়গায় চলে আসবে, এই কাজে হেল্প করার জন্য এই কাজে হেল্প করে কিন্তু এই তোমার এই যে নিউক্লিয়াসের যে শেপটা চেঞ্জ হয়, ঠিক আছে, নিউক্লিয়াসের শেপ হওয়ার কারণে সে কিন্তু আলাদা সুবিধা পায়, এবং সে ইজিলি কিন্তু ওই জায়গায় যাইতে পারে, ঠিক আছে, ইজিলি যাইতে পারে, বুঝছো? তাহলে শুধুমাত্র তার নিউক্লিয়াসের শেপটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রাথমিক অবস্থায় সে গোলাকার আছে, এটা পরবর্তীতে কেন বৃত্তাকার কিডনি শেপড হয়ে যায়? কারণ যাতে সাইটোপ্লাজমটা একটু বেশি স্পেস পায়, সাইটোপ্লাজমের ভিতরে লাইসোজোম এবং অন্যান্য অঙ্গাণুগুলো থাকে, একটা কজ। এরপর হচ্ছে সে এই যে তার রক্তনালী থেকে বের হয়ে ক্যাপিলারি বা রক্তনালী থেকে যখন তার বের হইতে হবে, এই কাজেও কিন্তু এটা ফ্লেক্সিবিলিটি বা হচ্ছে সাহায্য করে, মানে তার হেল্প হয়, ঠিক আছে। এইসব কারণে তার হচ্ছে তোমার কি হয়? এসব কারণে হ্যাঁ এসব কারণে তোমার হচ্ছে যে নিউক্লিয়াসটা প্রথমে গোলাকার থাকলেও পরবর্তীতে বৃত্তাকার বা কিডনি শেপড হয়ে যায়, ঠিক আছে। নতুন বইতে 6:1 দিছে, তাহলে 6:1 পড়বা, ঠিক আছে, নতুন বইতে 6:1 দিছে। এরপর আমি তোমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে দেন এই চ্যাপ্টার থেকে আলিম স্যারের কিছু এক্সটেন্ড দেখাই দিব, ওখানে 7:1 থাকলে তুমি তখন প্রশ্নের দিকে তাকাবা, প্রশ্ন যদি দুইটা অপশন থাকে 6:1 7:1, তাহলে তুমি 6:1 দেখাবো, যদি আলিম স্যারের বইতে থাকে আমরা দেখাই দিব সেটা। বাট আজমল স্যারেরটা সবার আগে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আজমল স্যারেরটা সবার আগে মনে রাখতে হবে, ঠিক আছে, আজমল স্যারেরটা সবার আগে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আজমল স্যারের বইতে কত দেওয়া আছে? আজমল স্যারের বইতে দেওয়া আছে হচ্ছে 6:1, ঠিক আছে। একজন ম্যাক বলতেছে যে ভাই লিউকোসাইট কই থেকে উৎপন্ন হয়? লিউকোসাইট তৈরি হবে কই থেকে? বোন মেরু বা হচ্ছে অস্থিমজ্জা থেকে, আসো এই জায়গায় সুন্দর করে দেখাইছে, দেখো, হ্যাঁ কোথায় চলে গেল? এই জায়গায় আমাদের সুন্দর করে দেখাইছে, এই যে এরপরে তোমার বইতে খেয়াল করো, একটা জায়গা আছে খুব সুন্দর করে বুঝাইছে, ঠিক আছে, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা খেয়াল করো, দেখো এই জায়গাটা একটু খেয়াল করো যে আমাদের লাল অস্থিমজ্জায় কি আছে? লাল অস্থিমজ্জায় হচ্ছে তোমার স্ট্যাম কোষ আছে, স্ট্যাম কোষ আছে, এটা হচ্ছে লাল অস্থিমজ্জা, এটা হচ্ছে আমাদের লাল অস্থিমজ্জা, ঠিক আছে, লাল অস্থিমজ্জা।
এবং এই লাল অস্থিমজ্জায় কি আছে, লাল অস্থিমজ্জার ভিতরে তোমার স্টেম কোষ আছে। একটু আগে আমি বলছিলাম গত ক্লাসে যে স্টেম কোষ হচ্ছে এমন এক ধরনের কোষ যেটা অন্য কোষে বিভাজিত হতে পারে এবং তার সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি আছে, তার মানে তার সংখ্যাও কিন্তু অপরিবর্তিত থাকে। ঠিক আছে, তার সংখ্যাও অপরিবর্তিত থাকে কারণ সে নিজেকে জেনারেট করতে পারে, নিজেকে তৈরি করতে পারে, সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি, সেলফ রিনিউ করতে পারে, নিজেকে নিজে রিনিউ করতে পারে। তাহলে এই যে স্টেম কোষ, ঠিক আছে, এই যে স্টেম কোষ, তাহলে এই স্টেম কোষ বিভাজিত হয়, স্টেম কোষ বিভাজিত ও বিশেষায়িত হয়, মানে স্টেম কোষ থেকে অনেকগুলা আরো নতুন নতুন কোষ তৈরি হয়, স্টেম কোষ থেকে আরো অনেকগুলা নতুন নতুন কোষ তৈরি হয়। তো এই বিষয়টা হচ্ছে আমি যখন এমবিবিএস ফাইনাল ইয়ারে পড়ি, সরি ফোর্থ ইয়ারে, আমি যখন এমবিবিএস ফোর্থ ইয়ারে পড়ি তখন প্যাথোলজিতে ছিল। এটা প্যাথোলজিতে একটা সাবজেক্ট আছে হেমাটোলজি, প্যাথোলজির একটা পার্ট হচ্ছে হেমাটোলজি, যেখানে রক্ত নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, সেই হেমাটোলজিতে এই জিনিসটা মানে আরেকটু সুন্দর করে একটু গুছাই দেওয়া। তো ওইটা আমাদের পড়ার বিষয় না, ওইটা আমরা এখন পড়বো না। এখন আমরা পড়বো হচ্ছে আমাদের বইতে যেটা আছে, আমাদের বইতে যেটা এটা আছে এটা। ঠিক আছে, স্টেম কোষ মানে কি মেগাক্যারিওসাইট? স্টেম কোষ মানে মেগাক্যারিওসাইট না। ঠিক আছে, স্টেম কোষ মানে মেগাক্যারিওসাইট না, স্টেম কোষ অনেকগুলা কোষে বিভাজিত হয়। ঠিক আছে, স্টেম কোষ এটা হচ্ছে আমাদের সেই স্টেম কোষ যার ভিতরে আল্লাহ পাক একটা বিশেষ ক্ষমতা দিয়েছে। তার মানে তুমি যে কোনো কোষে কনভার্ট হতে পারবা এবং তোমার সংখ্যাও সে কি করবে, তোমার সংখ্যাও তুমি অপরিবর্তিত রাখতে পারবা। ঠিক আছে, দেন স্টেম কোষ থেকে খেয়াল করো, স্টেম কোষ থেকে একটা লাইন যায়, এটা হচ্ছে এরিথ্রোব্লাস্ট। ঠিক আছে, একটা লাইন যায়, এটা হচ্ছে এরিথ্রোব্লাস্ট। ঠিক আছে, এরিথ্রোব্লাস্ট। ঠিক আছে, একটা বাদ যায়, সেটা হচ্ছে মাইলোব্লাস্ট। ব্লাস্ট মানে কি? ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ। ঠিক আছে, ব্লাস্ট মানে কি? ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ। ঠিক আছে, ব্লাস্ট হচ্ছে অপরিণত কোষ। ঠিক আছে, দেখো ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ। ঠিক আছে, এরিথ্রোব্লাস্ট, এরিথ্রো কথাটা দ্বারা কি বুঝাচ্ছিলাম আমরা? এরিথ্রো কথাটা দ্বারা আমরা কি বুঝাচ্ছিলাম? মনে করে দেখো, এরিথ্রো মানে কি? রেড বা হচ্ছে লাল, রেড বা হচ্ছে লাল, রেড বা হচ্ছে লাল মানে হচ্ছে কি আরবিসি, রেড অথবা লাল এটার মানে হচ্ছে আরবিসি। ঠিক আছে, আরবিসি। তাহলে এরিথ্রোব্লাস্ট। ঠিক আছে, এরিথ্রো মানে হচ্ছে রেড অথবা লাল। ঠিক আছে, ব্লাস্ট মানে কি? ব্লাস্ট হচ্ছে অপরিণত কোষ। ঠিক আছে, ব্লাস্ট হচ্ছে কি? অপরিণত কোষ। তাহলে তুমি যে জায়গায় ব্লাস্ট কথাটা দেখবা, বায়োলজিতে যে জায়গায় তুমি ব্লাস্ট কথাটা দেখবা, তার মানে তুমি বুঝবা যে এটা মেইনলি কি বোঝাচ্ছে? অপরিণত কোষ। ঠিক আছে, এটা মেইনলি বোঝাচ্ছে হচ্ছে অপরিণত কোষ। ঠিক আছে, অপরিণত কোষকে বোঝাচ্ছে। দেন নিউক্লিয়াস ত্যাগ করে। ঠিক আছে, নিউক্লিয়াস ত্যাগ করে। ঠিক আছে, নিউক্লিয়াস ত্যাগ করে, বুঝছো? নিউক্লিয়াস ত্যাগ করে। ঠিক আছে, নিউক্লিয়াস ত্যাগ করে সে হচ্ছে এরিথ্রোসাইটে পরিণত হয়। ঠিক আছে, এরিথ্রোসাইটে পরিণত করে। ঠিক আছে, এরিথ্রোসাইটে পরিণত হয়। ঠিক আছে, এরিথ্রোসাইটে পরিণত হয়। আচ্ছা, তাহলে খেয়াল করো, এরিথ্রোব্লাস্ট অবস্থায় তার ভিতরে কি ছিল? এরিথ্রোব্লাস্ট অবস্থায় তার ভিতরে হচ্ছে তোমার কি ছিল? নিউক্লিয়াস ছিল। ঠিক আছে, নিউক্লিয়াস ছিল। ব্লাস্ট মানে অপরিণত অবস্থা, মানে প্রাথমিক অবস্থায় যখন তার জন্ম হয়েছে তখন তার মাঝখানে কি ছিল? নিউক্লিয়াস ছিল। ঠিক আছে, এই যে তার ভিতরে সুন্দর একটা নিউক্লিয়াস ছিল, এই যে ভিতরে দেখাচ্ছে বা ভিতরে ধরো সুন্দর একটা নিউক্লিয়াস আছে। তারপর সে নিউক্লিয়াসটাকে ত্যাগ করলো। এই নিউক্লিয়াসটাকে ত্যাগ করার প্রক্রিয়াটাকে, ঠিক আছে, এই নিউক্লিয়াসটাকে ত্যাগ করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই নিউক্লিয়াসটাকে ত্যাগ করার প্রক্রিয়া বলা হয় এনিউক্লিয়েশন। ঠিক আছে, এই নিউক্লিয়াস ত্যাগের এই প্রক্রিয়াটাকে বলা হয় এনিউক্লিয়েশন। আচ্ছা, এটা লাগবে না, আমি জাস্ট বলার জন্য তোমাকে বলতেছি যে এটাকে বলা হয় এনিউক্লিয়েশন। ঠিক আছে, সে নিউক্লিয়াসটা ত্যাগ করে, এনিউক্লিয়েশন। ঠিক আছে, এ মানে হচ্ছে আউট, এ মানে হচ্ছে বের করে দেয়, আর নিউক্লিয়েশন বলতে মেনলি নিউক্লিয়াসটাকে বোঝায়। কি বোঝায়? নিউক্লিয়াসটাকে মেনলি বোঝায় হচ্ছে নিউক্লিয়েশনটাকে বোঝায় হচ্ছে তোমার নিউক্লিয়াসটাকে বোঝায়। ঠিক আছে, এনিউক্লিয়েশন। ঠিক আছে, এনিউক্লিয়েশন মানে হচ্ছে নিউক্লিয়াসটাকে ত্যাগ করা, নিউক্লিয়াসটাকে বাইরে বের করে দেওয়া। ঠিক আছে, নিউক্লিয়াসটাকে বাইরে বের করে দেওয়া এনিউক্লিয়েশন। নিউক্লিয়াসকে ত্যাগ করার পর সে হচ্ছে এরিথ্রোসাইটে পরিণত হয়। সাইট মানে হচ্ছে কোষ, সাইট মানে কি? সাইট মানে হচ্ছে কোষ। ঠিক আছে, তখন সে এরিথ্রোসাইটে পরিণত হয়, এরিথ্রোসাইট। ঠিক আছে, তাহলে এরিথ্রোব্লাস্ট মানে হচ্ছে সে অপরিণত অবস্থায় ছিল, এনিউক্লিয়েশন না পড়লেও সমস্যা নাই, এটা অনেক উপরের লেভেলের পড়া, এগুলো দরকার নাই। তুমি জাস্ট মনে রাখবা যে হচ্ছে সে
এরিথ্রোব্লাস্ট অবস্থায় ছিল, এরিথ্রোব্লাস্ট অবস্থায় ছিল মানে তখন তার কি ছিল, নিউক্লিয়াস ছিল। তারপর সে নিউক্লিয়াসটা ত্যাগ করে এরিথ্রোসাইটে পরিণত হয়েছে, মানে হচ্ছে সে পরিণত কোষে পরিণত হয়েছে। ঠিক আছে, পরিণত কোষ হয়েছে। হ্যাঁ, লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। তাহলে স্টেম কোষ বলতে আমি এমন একটা কোষকে বোঝাচ্ছি, এমন একটা কোষকে বোঝাচ্ছি যে অন্য যে কোনো কোষে পরিণত হতে পারে। তাহলে এই অস্থিমজ্জার স্টেম কোষ, এই অস্থিমজ্জার লাল অস্থিমজ্জার স্টেম কোষ, সে যদি এরিথ্রোব্লাস্ট বা হচ্ছে এরিথ্রোসাইট বা হচ্ছে আরবিসি তে পরিণত হতে পারে, তাহলে সে অবশ্যই পরবর্তীতে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, ঠিক আছে, লিম্ফোসাইট, প্ল্যাটলেট, এগুলোতেও সে পরিণত হতে পারবে। ঠিক আছে, পরিণত হইতে, বুঝছো? হ্যাঁ, বুঝছো? ম্যাক বুঝছো? দেখো, আর নিউক্লিয়াস ত্যাগ এটাকে বলা এ নিউক্লিয়েশন, যেটা আমি একটু আগে বলছি, এটা লাগবে না, বলতে নাই, ই নিউক্লিয়েশন। ঠিক আছে, তাও জাস্ট জানার জন্য বললাম। ই মানে কি? ই মানে হচ্ছে বের হয়ে যাওয়া, ই মানে হচ্ছে বের হয়ে যাওয়া। আর নিউক্লিয়েশন বলতে মেইনলি আসলে এখানে নিউক্লিয়াসের বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বোঝাচ্ছে। তাহলে নিউক্লিয়াসটা বের হয়ে যাচ্ছে, ফলে নিউক্লিয়াসটা ত্যাগ করে এটা এরিথ্রোসাইটে পরিণত হচ্ছে। তুমি দেখো মাইলোব্লাস্ট, ঠিক আছে, তারপরে একটা লাইন বের হয় যেটা হচ্ছে মাইলোব্লাস্ট, এটাকে বলা হয় মাইলোব্লাস্ট। মাইলোব্লাস্ট, ব্লাস্ট মানে সেই একই কথা, অপরিণত কোষ। ঠিক আছে, অপরিণত কোষ। দেন খেয়াল করো, এই মাইলোব্লাস্ট থেকে তারা বলতেছে যে নিউট্রোফিল আসে, ইওসিনোফিল আসে, বেসোফিল আসে। নিউট্রোফিল আসে, ইওসিনোফিল, বেসোফিল আসে। ফিল, আমি সেকেন্ড ক্লাসে বলছিলাম, ফিল মানে কি? ফিল মানে তুমি অনুভব করতে পারবা। ফিল মানে কি? ফিল মানে হচ্ছে তুমি তাকে অনুভব করতে পারবা। তাহলে যেগুলোকে অনুভব করতে পারবা সেগুলো হচ্ছে কি? দানাদার লিউকোসাইট। ঠিক আছে, দানাদার লিউকোসাইট, যেগুলোকে অনুভব করতে পারবা এগুলো হচ্ছে কি? দানাদার লিউকোসাইট। ঠিক আছে, দানাদার লিউকোসাইট। দেন খেয়াল করো মনোব্লাস্ট। ঠিক আছে, ব্লাস্ট মানে অপরিণত কোষ। ব্লাস্টটা যখন সাইট হবে, তার মানে হচ্ছে ব্লাস্টটা যখন সাইট হয়েছে তখন সে পরিণত হয়েছে। ঠিক আছে, ব্লাস্টটা যখন সাইট হয়েছে তখন সেটাকে বলা হয় পরিণত কোষ। আর লিম্ফোব্লাস্ট তাহলে রেড বোন মেরুর ভিতরে আছে স্টেম কোষ যে কোনো কোষে পরিণত হতে পারে। ওকে, তাহলে সে এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইট মানে আরবিসি তে পরিণত হচ্ছে, সে মাইলোব্লাস্টের মাধ্যমে পরবর্তীতে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিলে পরিণত হচ্ছে। দেন স্টেম কোষটা মনোব্লাস্টের মাধ্যমে পরবর্তীতে মনোসাইটে পরিণত হচ্ছে। দেন স্টেম কোষটা লিম্ফোব্লাস্টের মাধ্যমে পরবর্তীতে লিম্ফোসাইটে পরিণত হচ্ছে। ওকে, দেন লাস্টে হচ্ছে মেগাক্যারিওব্লাস্টের মাধ্যমে পরবর্তীতে মেগাক্যারিওসাইটে পরিণত হচ্ছে। এরপর সে প্ল্যাটিলেটে পরিণত হচ্ছে। প্ল্যাটিলেট বা হচ্ছে থ্রম্বোসাইট, প্রথম ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে প্ল্যাটিলেটস বা হচ্ছে থ্রম্বোসাইটে পরিণত হচ্ছে। প্ল্যাটিলেটস বা হচ্ছে থ্রম্বোসাইটে পরিণত হচ্ছে, থ্রম্বোসাইট। ওকে, এবার খেয়াল করো মেগাক্যারিওসাইট। ঠিক আছে, জিনিসটা কি? মেগাক্যারিওসাইট মানে কি? মেগা মানে হচ্ছে বড়। মেগা কথাটার মানে কি? মেগা কথাটার মানে হচ্ছে বড়। ক্যারিয়ন কথাটার মানে কি? ক্যারিও কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস। আর সাইট মানে হচ্ছে কোষ। এমন একটা কোষ যার বড় নিউক্লিয়াস আছে। ঠিক আছে, মেগাক্যারিওসাইট কথাটার মানে কি? মেগাক্যারিওসাইট মানে হচ্ছে এমন একটা কোষ যার বড় নিউক্লিয়াস আছে। ঠিক আছে, বড় নিউক্লিয়াস আছে। ঠিক আছে, বড় নিউক্লিয়াস আছে। তাহলে এমন একটা কোষ যার বড় নিউক্লিয়াস আছে, এমন একটা বড় কোষ যেখান থেকে পরবর্তীতে প্লেটলেট আসে, প্লেটলেট বা হচ্ছে থ্রম্বোসাইট আসে, সেকেন্ড ক্লাসে বলছিলাম। ওকে, তাহলে এই জিনিসটা একটু পড়লে খুব ভালো হয়। তাহলে তুমি একটু সুন্দর করে চক করে ফেলবা যে বোন মেরু থেকে স্টেম কোষ আসছে। তাহলে প্রথমে বোন মেরু থেকে স্টেম কোষ আসছে, স্টেম কোষ থেকে আরেকটা স্টেম কোষ থেকে একটা পথ যাচ্ছে এরিথ্রোব্লাস্টের দিকে। স্টেম কোষ থেকে একটা পথ যাচ্ছে এরিথ্রোব্লাস্টের দিকে। এরিথ্রো মানে হচ্ছে আরবিসি, ব্লাস্ট মানে অপরিণত কোষ। সে নিউক্লিয়াস ত্যাগ করে সে পরিণত হয়েছে কিসে? এরিথ্রোসাইটে। ঠিক আছে, সে পরিণত হয়েছে কিসে? এরিথ্রোসাইটে। দেন স্টেম কোষটা মাইলোব্লাস্ট হচ্ছে। মাইলোব্লাস্ট থেকে সে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, তিনটা ভাগ হচ্ছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। ওকে, দেন স্টেম কোষটা মনোব্লাস্ট হচ্ছে। মনোব্লাস্ট থেকে সে পরিণত হচ্ছে মনোসাইটে। দেন স্টেম কোষটা লিম্ফোব্লাস্ট হচ্ছে, সেখান থেকে পরিণত হচ্ছে লিম্ফোসাইটে। দেন মেগাক্যারিওব্লাস্ট তৈরি হচ্ছে মেগাক্যারিওসাইট, এখান থেকে তৈরি হচ্ছে প্ল্যাটলেটস। ওকে, এবার খেয়াল করো এই জায়গায় যে রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে তাকে বলা হয় লিউকোসাইটোসিস। ঠিক আছে, লিউকোসাইটোসিস। খেয়াল করো লিউকোসাইটোসিস কথাটার মানে কি? এটা একটু খেয়াল করো। ঠিক আছে, এখানে একটু খেয়াল করো লিউকোসাইটোসিস। ঠিক আছে, লিউকো কথাটার মানে কি? লিউকো কথাটার মানে হচ্ছে সাদা, লিউকোসাইট।
লিউকো মানে হচ্ছে সাদা, তাহলে লিউকোসাইট মানে হচ্ছে কোষ। তাহলে লিউকোসাইট বলতে মেইনলি আসলে ডাব্লিউবিসি টাকে বোঝায়। ডাব্লিউবিসি আর ওসিস মানে হচ্ছে একটা প্রক্রিয়া, ঠিক আছে, ওসিস মানে হচ্ছে একটা প্রক্রিয়া। নরমালি লিউকোসাইটোসিস বলতে এমন একটা প্রক্রিয়াকে বোঝায়, নরমালি লিউকোসাইটোসিস বলতে এমন একটা প্রক্রিয়াকে বোঝায় যেখানে লিউকোসাইট বা হচ্ছে ডাব্লিউবিসিটা বেড়ে যায়, লিউকোসাইট বা হচ্ছে ডাব্লিউবিসিটা বেড়ে যায়। তাহলে লিউকোসাইটোসিস বলতে এমন একটা প্রক্রিয়াকে বোঝায় যেখানে ডাব্লিউবিসি টাকা বেড়ে যায়, ডাব্লিউবিসিটা কি হয়ে যায়, বেড়ে যায়, ঠিক আছে। ডাব্লিউবিসিটা কি হয়, ডাব্লিউবিসিটা হচ্ছে বেড়ে যায়, যেখানে নরমালি কি হয়, যেখানে নরমালি ডাব্লিউবিসিটা বেড়ে যায়, ঠিক আছে। ডাব্লিউবিসিটা নরমালি যেখানে কি হয়, নরমালি যেখানে ডাব্লিউবিসিটা বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, একটা তো টার্ম আছে লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া, একটা টার্ম আছে হচ্ছে লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া, ঠিক আছে, লিউকোপেনিয়া। লিউকো কথাটা দ্বারা মেইনলি এখানে আমার ডাব্লিউবিসি টাকে বোঝাচ্ছে। আর পেনিয়া, পেনিয়া মানে হচ্ছে কম, পেনিয়া মানে কথাটার মানে হচ্ছে কম, ঠিক আছে। পেনিয়া কথাটার মানে কি, পেনিয়া কথাটার মানে হচ্ছে কম, ঠিক আছে, পেনিয়া কথাটার মানে হচ্ছে কম, পেনিয়া কথাটার মানে হচ্ছে কম, ডেফিসিয়েন্সি বা কম, ঠিক আছে। তাহলে কোনো কারণে ডাব্লিউবিসির সংখ্যা যদি কমে যায়, কোনো কারণে ডাব্লিউবিসির সংখ্যা যদি কমে যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে লিউকোপেনিয়া, ঠিক আছে, লিউকোপেনিয়া, তখন সেটাকে বলবো হচ্ছে লিউকোপেনিয়া। আর কোনো কারণে ডাব্লিউবিসির সংখ্যা যদি বেড়ে যায়, কোনো কারণে ডাব্লিউবিসির সংখ্যা যদি বেড়ে যায়, তখন সেটাকে বলবো হচ্ছে লিউকোসাইটোসিস, তখন এটাকে আমরা কি বলবো, লিউকোসাইটোসিস। আর কোনো কারণে যদি কমে যায়, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা লিউকোপেনিয়া, এটাকে আমরা কি বলবো, লিউকোপেনিয়া। ডাব্লিউবিসি কমে যাচ্ছে, লিউকোপেনিয়া, ঠিক আছে। এবার দেখো, এবার আরো একটা টার্ম আছে, এবার আরো একটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে লিউকেমিয়া, ঠিক আছে, একটা টার্ম আছে যেটাকে বলা হচ্ছে লিউকেমিয়া, লিউকেমিয়া যেটাকে আমরা বলি হচ্ছে ব্লাড ক্যান্সার, ঠিক আছে। লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সার যেটাকে আমরা বলি, এটাতে আসলে কি হয়, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, এটাতে কি হয়, নরমালি শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি বেড়ে যায়, নরমালি শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যাওয়া, এটার মানে কি, এটার মানে হচ্ছে লিউকোসাইটোসিস হয়েছে, লিউকোসাইটোসিস হয়েছে, ওকে। বাট যখন আমরা বলবো লিউকেমিয়া, যখন আমি বলবো লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, তার মানে কি, তার মানে হচ্ছে শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, মানে অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। নর্মালি তুমি চিন্তা করো, আমরা শ্বেত রক্তকণিকার সংখ্যা কত পড়ছি, নর্মালি আমরা বললাম যে প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 11,000, প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 11,000 আমরা পড়ছি, ঠিক আছে। এবার যদি আমার লিউকোসাইটোসিস হইতো, তাহলে ধরো 11,000 থেকে বেড়ে গেছে, 11,000 বললাম না, 11,000 থেকে ধরো বেড়ে গিয়ে 13,000, 14,000, এরকম যদি হয়, 13,000, 14,000, 15,000, এরকম রেঞ্জে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বললাম যে এটা হচ্ছে লিউকোসাইটোসিস। বাট এটা বাড়তে বাড়তে 11,000 তো নর্মাল লিমিট, 13-14 তো ঠিক আছে, বাড়তেছে, লিউকোসাইটোসিস হচ্ছে, এর থেকে বাইরে গিয়ে যদি ধরো চিন্তা করো 1 লাখের বেশি হয়ে গেল, 1 লক্ষ বা এর বেশি হয়ে গেল, 1 লক্ষ বা এর বেশি হয়ে গেল, বা আরো বেশি হয়ে গেল, 90,000, 1 লক্ষ, অনেক বেশি, যেটা নর্মালি তুমি যে কোনো অবস্থা, যে কোনো রোগ দিয়ে তুমি শনাক্ত করতে পারো না। নর্মালি আমার বডিতে কোনো একটা জীবাণু অ্যাটাক করছে, তাই শ্বেত রক্তকণিকা বাড়বে, তাহলে বাড়লে 13,000, 14,000, 15,000, এরকম একটা লেভেলে থাকবে, তখন ওটাকে আমরা লিউকোসাইটোসিস বলবো। বাট সংখ্যা বাড়তে বাড়তে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, মানে অনেক বেড়ে গেছে, তার মানে এখানে আসলে সংখ্যাটা অস্বাভাবিকভাবে বাড়তেছে, সংখ্যাটা অস্বাভাবিকভাবে বাড়তেছে। কেন? কারণ আমার যে বোন মেরো অস্থিমজ্জা যেখান থেকে তৈরি হচ্ছে, যেখান থেকে আমার লিউকোসাইট গুলো তৈরি হচ্ছে, সেই জায়গার ভিতরে অস্বাভাবিক মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, অস্বাভাবিক মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনটা অনেক বেশি পরিমাণে হচ্ছে। তো তোমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়ছো, যদি কোষ বিভাজন খুব বেশি হয়, তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিস যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, ব্লাড ক্যান্সার হতে পারে, সে জায়গায় ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে। তাহলে ডাব্লিউবিসিটা যদি ইনকেস এত বেড়ে গেল যে এটা মেইনলি অস্বাভাবিক মাইটোসিসের জন্য হলো, বা অনিয়ন্ত্রিত মাইটোসিসের জন্য হইলো, অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের জন্য হইলো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সার। তাহলে লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সারে, লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সারে, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে কি হবে, লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সারে আমরা, আর ডাব্লিউবিসিটাকে আমরা কি বলবো, ডাব্লিউবিসিটাকে আমরা বলবো হচ্ছে যে এই জায়গায় লিউকেমিয়া হয়েছে, এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় কি হয়েছে, লিউকেমিয়া হয়েছে, ঠিক আছে, লিউকেমিয়া হয়েছে। ওকে।
ওকে ওকে তাহলে নরমালি যদি অল্প পরিমাণে বাড়ে, নরমালি যদি অল্প পরিমাণে বাড়ে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে লিউকোসাইটোসিস। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো যে লিউকোসাইটোসিস। বাট এটা যদি অনেক বেড়ে যায়, ঠিক আছে, অনেক যদি বেড়ে যায়, ঠিক আছে, অনেক যদি বেড়ে যায়, তখন সেটা হয়ে যাবে লিউকেমিয়া। ঠিক আছে, তখন এটা হয়ে যায় লিউকেমিয়া। বুঝতে পারছো? তো নর্মালি তোমার হচ্ছে যে নর্মালি তারা ধারণা করে যে লিউকেমিয়াতে এর সংখ্যাটা হচ্ছে তোমার 1 লক্ষ বা এর বেশি হইতে পারে। ঠিক আছে, 1 লক্ষ বা তার বেশি হলে তারা ধারণা করে যে হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় তোমার নর্মালি থাকার কথা 4 থেকে 11,000, বাট থাকতেছে হচ্ছে প্রতি কিউবিক মিলিমিটার রক্তে প্রায় 1 লক্ষ। ঠিক আছে, তো এরকম একটা সংখ্যা আছে, তখন তারা ধারণা করে যে না ঠিক আছে, যে এই জায়গায় তোমার হচ্ছে যে কি থাকার সম্ভাবনা আছে, লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, বা 13,000 14,000 এরকম রেঞ্জে বাড়লে সেক্ষেত্রে এটা হবে লিউকোসাইটোসিস। ঠিক আছে, এটা হবে লিউকোসাইটোসিস। ক্লিয়ার কিনা? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমাকে একটু কমেন্ট করো। আজকে এই পর্যন্ত পড়াবো, কারণ হচ্ছে আমার এরপর মেডিকেল বেচে ক্লাস আছে। নেক্সট ক্লাস থেকে আমরা 2.5 ঘন্টার মতো করে ক্লাস নিব, কারণ আমাদের শেষ করতে হবে চ্যাপ্টারটা অনেক বড়। 2.5 ঘন্টার মধ্যে ক্লাস নিলে আবার 4টা ক্লাসে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।